আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ ইমতাজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। আজকে আমরা পড়াশোনা করব টিস্যুতন্ত্র যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার এডমিশন স্টাইলে পড়াশোনা করব। অর্থাৎ এই ক্লাসটা করার মাধ্যমে তুমি এইচএসসি এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলা, এবং হচ্ছে কি ভার্সিটি অ্যাডমিশনের এমসিকিউগুলো ইনশাল্লাহ কাভার হবে। এখানে আমি খুব ডিটেলস কম এক্সপ্লেন করব, এই জন্য হচ্ছে টাইম কম। তোমার যদি ডিটেলস জানা লাগে আমার চ্যানেলে হচ্ছে ক্লাস আছে, 4টা ক্লাস নিচ্ছি, প্রবাবলি দেখে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই চ্যাপ্টারটা শুরুতেই যে টপিকটা আছে সেটা হচ্ছে কি টিস্যু কাকে বলে। তাহলে টিস্যু কাকে বলে? টিস্যু হচ্ছে কি কতগুলা কোষের সমষ্টি, ঠিক আছে? কতগুলা কোষের সমষ্টি যারা দেখতে হচ্ছে সেম। তাহলে এখানে ধরো দুইটা কোষ দেখতে সেম হয়েছে, সেম হওয়ার একটা মানে হচ্ছে কি জানো, সেম হয়েছে তাদের অরিজিন সেম, অর্থাৎ তারা সেম জায়গা থেকে তৈরি হয়েছে। আর সেম জায়গা থেকে তৈরি হয়েছে বলেই তারা কি হয়, দেখতে সেম হয়। আর যদি দুইটা কোষ দেখতে সেম হয়, অর্থাৎ গঠনগতভাবে সেম হয়, তাহলে তারা সেম কাজ করবে ভাইয়া। তাহলে হচ্ছে কি একই উৎস থেকে সৃষ্টি এবং তারা একই ধরনের কাজ করে, দুইটা বৈশিষ্ট্য মিলাই পাইলাম, ঠিক আছে? তারা গঠনগতভাবে সেম বা সমধর্মী। আচ্ছা, এরপর হচ্ছে কি অবিচ্ছিন্ন কোষটা বোঝাইছে কি? টিস্যু হইলে কি কতগুলো কোষের সমষ্টি, ধরো এগুলো সবগুলো হচ্ছে কি একই টাইপের টিস্যু, একই টাইপের কাজ করতেছে, তাহলে এগুলোকে কি বলবো ভাইয়া? টিস্যু বলবো। যারা দেখো একটা অপরটার সাথে লাগানো আছে, কিন্তু এমন হইলো ধরো একাধিক কোষ আছে, এটার গঠনগতভাবে আর এখানে একটা গঠনগতভাবে কোষের গঠন কাজ উৎস সেম, কিন্তু তারা একটার সাথে একটা লাগানো নেই বা লিঙ্ক আপ নেই তাদের মধ্যে, সেটাকে বলবো কি বিচ্ছিন্ন। তার বিচ্ছিন্ন কোষগুলাকে কখনো টিস্যু বলা হয় না। তাহলে কি হতে হবে ভাইয়া? অবিচ্ছিন্ন হইতে হবে। তোমার প্রশ্নে এই অবিচ্ছিন্ন ওয়ার্ডটা দ্বারা একটু ঘুরাইতে পারে, যে বিচ্ছিন্ন নিচের কোনটি টিস্যুর বৈশিষ্ট্য নয় দিয়ে তখন বিচ্ছিন্ন লাগাই দিতে পারে, ঠিক আছে? একটু মাথায় রেখো। আর হচ্ছে কি এই যে টিস্যু গঠন করার উদ্দেশ্য কি? উদ্ভিদ টিস্যু গঠন করা শ্রম বিভাজন, অর্থাৎ এই টিস্যুর মাধ্যমে বিভিন্ন শ্রম বিভাজন করে দেয়। আমরা কিছুক্ষণ পর পড়বো এপিডার্মাল টিস্যু হচ্ছে কি যে ত্বক তৈরি করে, আবার হচ্ছে দেখবা হচ্ছে কি যে গ্রাউন্ড টিস্যু হচ্ছে কি যে অন্যান্য জিনিস তৈরি করে, ভাস্কুলার টিস্যু হচ্ছে কি যে পরিবহন টিস্যু গঠন করে, অর্থাৎ এক একটা টিস্যু এক একটা কাজ করে। শেষ। এরপর হচ্ছে কি মনে রাখবা টিস্যু সবসময় হচ্ছে কি টিস্যুকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে কি স্থায়ী টিস্যু, ঠিক আছে? অর্থাৎ যে কোষগুলো বিভাজন করতে পারে তাদেরকে ভাজক টিস্যু আছে, নামে আছে বিভাজন করতে পারে বা ভাগ করতে পারে, ঠিক আছে? আর ভাজক টিস্যু যখন নিজের বিভাজন ক্ষমতাটা হারাই ফেলে তখন সেটা কিসে পরিণত হয়? স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়ার্ড মাথায় রাখো, সেটা হচ্ছে মেরিস্টেম। মেরিস্টেম মানে হচ্ছে কি ভাইয়া, যারা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যে কোষগুলা কি করতে পারে, কোষ বিভাজন করতে পারে, তাদেরকে কি বলা হয় ভাইয়া? মেরিস্টেম বা ভাজক টিস্যু বলা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভাজক টিস্যুর তুমি মনে রাখবা যখনই পড়বা, ঠিক আছে, তখন একটা কাজ করবা, সেটা হচ্ছে কি তোমার যে বইয়ের মধ্যে কখনো যদি ছক পাও আর হচ্ছে কি এরকম পয়েন্ট আকারে জিনিসপাতি পাও, সেটা একটু বেশি ভালো করে পড়বা। রিজনটা কি ভাইয়া? রিজনটা হইলো স্যার যখন প্রশ্ন করে তখন চ্যাপ্টারটা টোটালি পড়ার টাইম থাকে না, তখন হচ্ছে যে জিনিসগুলো হাইলাইটেড থাকে স্যারের চোখে প্রথমেই পড়ে সেগুলো থেকে প্রশ্ন করে, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রিপিট হবে না কখনো। তবে প্রিভিয়াস ইয়ারে ধরো আসছে ভাজক টিস্যুর প্রকারভেদ থেকে, এখানে দেখো প্রিভিয়াস ইয়ার একবার ভর্তি পরীক্ষা আসছে, তাহলে স্যার দেখবে হচ্ছে এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ার আসছে, মানে এখান থেকে প্রশ্ন করাটা স্যারের জন্য একটু ইজিয়ার হয়, ঠিক আছে? সো এখান থেকে করবে। আর মেডিকেলের তো ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখলে দেখবো যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়, তখন তোমার এখান থেকে 3টা লাগাই দিবে যে নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়, 3টা এখান থেকে তুলে দিল, চতুর্থ একটা এখানেরই থাকবে বাট একটু ডিফারেন্ট করে দেবে, আমরা একটু পরে দেখবো, উদাহরণ দেখবো। দেখো আমি বলছি কি ভাজক টিস্যু কোষগুলা বিভাজন করতে পারে, আর জীবিত মানুষজনই তো হচ্ছে কি জীবিত মানুষ থেকেই তো তার ভবিষ্যৎ প্রজন্ম আসতে পারে, তাহলে হচ্ছে কি জীবিত কোষ থেকে কী হতে পারে? জীবিত কোষই বিভাজন হতে পারে, তাহলে ভাজক টিস্যু কোষগুলা কি জীবিত? আর দেখো আমি একটা কথা বলি, যে ধরো এখানে একটা কোষ ছিল, সে কোষটা বিভাজিত হয়েছে, তাহলে কোষগুলো ছোটো ছোটো হয়ে গেছে না? সে কোষগুলো একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর আবার একটু বড় হবে, আবার বিভাজিত হবে, তাহলে দেখতেছ হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো কী হয়? কন্টিনিউয়াসলি বিভাজন হইতেছে, কন্টিনিউয়াসলি বিভাজনের মাধ্যমে তাহলে কোষটা 2 ভাগে ভাগ হইতে যেতেছে না? আর 2 ভাগে ভাগ হচ্ছে মানে কোষগুলা কি হয়? ছোট হয়, অপেক্ষাকৃত কোষগুলা কি হয় ভাইয়া? কোষগুলা অপেক্ষাকৃতভাবে ছোট হয়, ঠিক আছে? কোষগুলা অপেক্ষাকৃতভাবে বড় করি, কোষগুলো অপেক্ষাকৃতভাবে ছোট হয়, ঠিক আছে? এবং সমবেশীয় মানে এই কোষটার এখান থেকে এতটুকু দূরত্ব যেই, এখান থেকেও ঠিক অ্যাপ্রক্সিমেটলি সেম পাবা, কাছাকাছি পাবা, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বারটা তো লেম, বলছি ভাজক টিস্যু, নামে আছে ভাজক, বিভাজন করতে পারে। থার্ড নাম্বার হচ্ছে কি ভাজক টিস্যুর কোষগুলো কী হয়? ডিম্বাকার, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার হতে পারে,
দেখে রেখো একটু, অতটাও বেশি ইম্পর্ট্যান্ট না। এরপর আসি যে ভাজক টিস্যুর কোষগুলাকে অপরিণত বলা হয়। ভাজক টিস্যুর কোষগুলো কী হয়? অপরিণত হয়। ভাজক টিস্যুর কোষগুলো অপরিণত হয়। রিজনটা কি ভাইয়া? একটা কোষ অপরিণত হওয়া মানে কোষের ভেতরে অঙ্গ যেগুলো আছে, আমরা পড়ছিলাম কোষের ভেতরে অঙ্গাণু পড়ছিলাম না, গলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো হচ্ছে কি অপরিণত হওয়া। পরিণত হইলে দেখো আমাদের মানুষের ক্ষেত্রে সবসময় কি হয়, পরিণত হইতে গেলে একটু টাইম লাগে, ঠিক আছে। সো ভাজক টিস্যু কন্টিনিউয়াসলি বিভাজন হইতেছে, ঠিক আছে। তো দেখবা হচ্ছে কি যে সে মাইটোকন্ড্রিয়াটা তৈরি হয়েছে, এখন বিভাজন করতে গেলে সে মাইটোকন্ড্রিয়াটা আবার 2 ভাগে ভাগ হইতে হবে না, মাইটোকন্ড্রিয়াটাও বিভাজন হইতে হবে না, অবশ্যই ভাইয়া মাইটোকন্ড্রিয়াটাও বিভাজন হইতে হবে। সো যার কারণে মাইটোকন্ড্রিয়াটা এনাফ টাইম পায় না কি হওয়ার জন্য, ম্যাচিওর হওয়ার জন্য, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া বলো, অন্যান্য উপাদান প্লাস্টিড, রাইবোজোম, আদার অর্গানেলস যেগুলোই বলো না কেন, সেগুলো এনাফ টাইম পায় না কেন, বিভাজন হওয়ার জন্য। সো এগুলো অপরিণত থাকে। আর যে অঙ্গাণুগুলো অপরিণত হওয়া মানে ভাইয়া কোষগুলো অপরিণত, ঠিক আছে। অঙ্গাণুগুলো অপরিণত মানে ভাইয়া কোষগুলো অপরিণত। আর সেই অঙ্গাণুগুলোর একটি মধ্যে হচ্ছে প্লাস্টিড, অঙ্গাণুগুলোর একটি মধ্যে হচ্ছে কি প্লাস্টিড। প্লাস্টিডটা তখন পরিণত হয় না, এটা আদি প্লাস্টিড, বা এটা থেকে ভবিষ্যতে কী হবে, এটা পরিণত হয়ে প্লাস্টিডে পরিণত হবে। সেই প্লাস্টিডটাকে বলা হয় কি ভাইয়া? প্রোপ্লাস্টিড। প্রো মানে হচ্ছে আদি, ঠিক আছে। প্লাস্টিড মানে আদি প্লাস্টিড, এখান থেকে প্লাস্টিড তৈরি হবে। আর প্লাস্টিডটা যেহেতু পরিণত না, তাহলে প্লাস্টিড খাদ্য তৈরি করতে পারবে? অবশ্যই পারবে না ভাইয়া। তাহলে এখানে কী হয় না, খাদ্য তৈরি হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাকে একটা জিনিস বোঝাই। একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে। উদ্ভিদ কোষটার কি আমরা জানি, উদ্ভিদ কোষ কী হয়? দৃঢ় হয়, ঠিক আছে। উদ্ভিদ কোষ কী হয় ভাইয়া? উদ্ভিদ কোষ দৃঢ় হয়। দৃঢ় হওয়ার রিজনটা কি? উদ্ভিদ কোষের চারপাশে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এখন ধরো কোষ বিভাজন হওয়া মানে হচ্ছে কি, ডিরেক্ট কোষ প্রাচীর সহ 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়া। আর কোষ প্রাচীর সহ যদি বিভক্ত হয় তখন কি হতে হবে? যদি তোমার কোষ প্রাচীরটা বেশি শক্ত হয় তাহলে তোমার বেশি এনার্জি লাগবে না কোষ প্রাচীরটা ভাঙতে, ঠিক আছে, বেশি কষ্ট হবে। সো ভাজক টিস্যুর কোষগুলোতে দেখবা কোষ প্রাচীরটা বেশি স্ট্রং হয় না। এখানে জাস্ট কোষ প্রাচীরের চারপাশে দেখবা হচ্ছে জাস্ট কি থাকবে, মধ্যবর্তী থাকবে, মধ্যবর্তীর উপর জাস্ট প্রাইমারি কোষ প্রাচীরটাই থাকে। আর প্রাইমারি কোষ প্রাচীরটা তৈরি হয় বেসিক্যালি কী দ্বারা ভাইয়া? সেলুলোজ দ্বারা। তাহলে হচ্ছে ভাজক টিস্যু কোষ প্রাচীরগুলো কী দ্বারা গঠিত? প্রাইমারি কোষ প্রাচীর দ্বারা গঠিত। কী দ্বারা গঠিত? প্রাইমারি কোষ প্রাচীর দ্বারা, সেল ওয়াল দ্বারা থাকে, ঠিক আছে। প্রাইমারি সেল ওয়াল থাকে জাস্ট, ঠিক আছে, প্রাইমারি সেল ওয়াল থাকে। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, এরপর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো মানবদেহে কোষে কী হয়, এটা ধরো একটা কোষ, তার চারপাশে কি আছে? রক্তনালী আছে, ঠিক আছে। আচ্ছা, সে কোষ থেকে কী হবে? বিভিন্ন কোষটা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হবে কোষের মধ্যে, আর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হওয়ার মাধ্যমে কী হবে? কোষের মধ্যে বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হবে, ঠিক আছে। আর এই বর্জ্য পদার্থগুলো কোষের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে। সো তখন কোষ করবে কি, তার পাশে থাকা রক্তনালীকে সে বর্জ্য পদার্থগুলো পাঠিয়ে দিবে। এখন দেখো মানবদেহের কোষ প্রাচীরটা খুবই সফট না, তো যার কারণে কী হতে পারে, যে বর্জ্য পদার্থগুলো ইজিলি পাঠাই দিতে পারে। কিন্তু ভাইয়া, যে উদ্ভিদ কোষের চারপাশে কি থাকে? একটা স্ট্রং কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। একটা স্ট্রং কোষ প্রাচীর থাকে, তাহলে ইজিলি পাঠাতে পারবে? অবশ্যই পাঠাতে পারবে না। কিন্তু বললাম যে বর্জ্য পদার্থগুলো কোষের জন্য ক্ষতিকর, তখন করে কি, কোষ তার নিজের ভেতরে একটা গহ্বর সৃষ্টি করে, সেই গহ্বরের মধ্যে বর্জ্য পদার্থগুলো পাঠাই দেয়, সাথে সাথে কী দেয়? বিভিন্ন খরিত বস্তু, বর্জ্য পদার্থও পাঠাই দেয়, ঠিক আছে। এখন হয় যে কি, তরুণ কোষ যেগুলো আছে দেখবা হচ্ছে বর্জ্য পদার্থ বেশি তৈরি হয় কোন কোষগুলোতে? আর যেগুলো হচ্ছে বেশি বয়স্ক কোষগুলোতেও দেখবা হচ্ছে কি বর্জ্য পদার্থ বেশি তৈরি হয়, ঠিক আছে। তাহলে ভাজক টিস্যুর কোষগুলো একদম নতুন, তাহলে সেগুলোতে অত বেশি বর্জ্য পদার্থ তৈরি হয় না, সাথে সাথে এগুলার কোষ প্রাচীর কী হয়? অত বেশি মোটাও হয় না। তো যার কারণে কি হয়, এগুলাতে কোষ গহ্বর থাকে না, ঠিক আছে। কারণ কি, এখানে ইজিলি বাইরে ট্রান্সফার করে দিতে পারে, অর্থাৎ তোমার কোষ গহ্বর অতটাও বেশি ইম্পর্ট্যান্ট না। এই কোষ গহ্বরের মধ্যে কী থাকে? খরিত বস্তু এবং বর্জ্য পদার্থগুলো জমা থাকে, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে এটা পড়ে ফেলবা যে কোষ প্রাচীরগুলো সাধারণত ছোট হয় এবং হচ্ছে দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান হয়, অত বেশি ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, এই যে কোষগুলা তৈরি হইতেছে, তাহলে কোষগুলা থেকে একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হওয়ার আগে এক্সট্রা ডাবল সংখ্যক কী থাকে? কোষীয় অঙ্গাণুগুলো থাকা লাগবে না? অবশ্যই ভাইয়া, কারণ কোষীয় অঙ্গাণুগুলো ডাবল থাকবে, সেগুলো অর্ধেক ভাগ হয়ে যাবে, বা অর্ধেক হয়ে যাবে, একটা কোষে অর্ধেক যাবে, আরেকটা কোষে অর্ধেক যাবে। এখন দেখো, কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হওয়ার জন্য যে জেনেটিক ইনফরমেশনগুলো থাকে, সেগুলো কই থাকে ভাইয়া? এদিকে কী হইলো, জেনেটিক ইনফরমেশনগুলো নিউক্লিয়াসে থাকে।
তাহলে নিউক্লিয়াসে কন্টিনিউয়াস কী হইতেছে, নিউক্লিয়াস থেকে ইনফরমেশনগুলো আসতেছে, সেগুলো থেকে নতুন নতুন কুসংখ্যান তৈরি হইতেছে। আর ইনফরমেশনগুলো যেহেতু নিউক্লিয়াস থেকে আসতেছে ভাইয়া, তাই কি হয় নিউক্লিয়াসে কন্টিনিউয়াসলি ট্রান্সক্রিপশন চলে। বাজু টিস্যুর কুজুলাতে কি হয় কন্টিনিউয়াস ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সেগুলো চলে। নিউক্লিয়াসে তো ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন তো হয় হচ্ছে কি রাইবোজোমে। সো যার কারণে কন্টিনিউয়াস ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হওয়ার কারণে কী হয় নিউক্লিয়াসগুলো বড় হয়। আর বিভাজনের একটা স্টেজ জানি কেরিওকাইনেসিস দেখবা নিউক্লিয়াসগুলো বড় হয়। সো দিন শেষে দেখবা হচ্ছে কি নিউক্লিয়াসগুলো বড়ই থাকে, ঠিক আছে। আর দেখবা হচ্ছে কি আমি বলি এখানে একটা কোষ, সেটা বিভক্ত হয় তাহলে দেখবা হচ্ছে কি কোষটা আস্তে আস্তে এরকম করে বিভক্ত হয়ে গেছে না, ঠিক আছে। বিভক্ত হওয়ার কারণে আরেকটা কোষ তৈরি হলো, তাহলে দেখবা এই কোষটা আবার বিভক্ত হয়ে গেছে, তাহলে এইভাবে তৈরি হলো। অর্থাৎ কোষগুলো একটার সাথে একটা লাগানো থাকবে, কোষগুলো একটার সাথে একটা লাগানো থাকবে, যেটাকে বলা হয় কি কোষগুলো কী হয় ঘন সন্নিবিষ্ট হয়, ঠিক আছে। আর ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে ঘনভাবে একটার সাথে একটা লেগে থাকার কারণে হয় কি হয় না কোষগুলোর মধ্যবর্তী কোনো ফাঁকা স্থান বা আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, ঠিক আছে। আন্ত এবং অন্তর মধ্যে ডিফারেন্সটা ভুলে যাও। আন্ত মানে হচ্ছে কি দুইটার মাঝামাঝি, আর অন্ত মানে হচ্ছে একটার ভেতরে। যেমন আমি বলি অন্তঃকোষীয় তরল, অন্তঃকোষীয় তরল মানে হচ্ছে কি কোষের ভেতরকার তরল। কীভাবে মনে রাখবো, অন্ত থেকে মনে রাখবো অন্তর, অন্ত থেকে মনে রাখবো কি ভাইয়া, অন্ত থেকে মনে রাখবো অন্তর। অন্তর মানে হচ্ছে ভিতরে থাকে না, মনের ভেতর, দেহের ভেতর, ঠিক আছে। সো কোষের ভেতরে জিনিসপাতি যখন বলবো তখন বলবো অন্তঃকোষীয় তরল, আর দুইটা কোষের মধ্যবর্তী যে তরল মাঝখানে যে তরলগুলো থাকে তাকেও তখন বলবো কি আন্তঃকোষীয়। তাহলে দেখো আন্ত আছে, তাহলে দুইটা কোষের মধ্যবর্তী স্পেস, যেটাকে আরেক নাম কি, যেটার আরেক নাম হচ্ছে কি কোষাবকাশ, যেটা আরেক নাম কি ভাইয়া কোষাবকাশ, ঠিক আছে। কোষাবকাশ মানে কি আন্তঃকোষীয় স্পেস। তাহলে শেষ। এরপর হচ্ছে কোষগুলা কি কোন স্টাইলে বড় হয়, মাইটোসিস স্টাইলে বিভাজন করে, ঠিক আছে। আচ্ছা, এরপর এই কোষগুলোতে কী হয় একটু পানির পরিমাণ কম থাকে। আর পানির পরিমাণ যদি কোথাও কম থাকে তাহলে জিনিসপাতি এখানে যদি কোনো লিকুইড থাকে বা লিকুইড জাতীয় জেলি টাইপের সাবস্টেন্স থাকে সেগুলো কী হয় একটু ঘন হয়। আমরা জানি প্রোটোপ্লাজম তো জেলি টাইপের সাবস্টেন্স। সো এটা শেষ। এটা বৈশিষ্ট্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি দেখো ভাজক টিস্যুর কাজ। তাহলে দেখো যে টিস্যুগুলো হচ্ছে কি শীর্ষে অবস্থান করে তাদের শীর্ষক ভাজক টিস্যু বলে, আর যে টিস্যুগুলো হচ্ছে কি পাশে অবস্থান করে তাদের পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। নামে বলে দিচ্ছে তোমার কাজ। আচ্ছা, শীর্ষে যদি কোনো ভাজক টিস্যু থাকে তাহলে এটা বিভাজনের ফলে কি উদ্ভিদ লম্বায় বাড়বে না? অবশ্যই ভাইয়া লম্বা বৃদ্ধি পারবে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। শীর্ষক ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পার্শ্বীয় ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ পাশে বিভাজন হবে, পাশে বাড়বে। পাশে বাড়া মানে হচ্ছে কি ব্যাস বৃদ্ধি পাওয়া বা মোটা হওয়া, বুঝতে পারছি। আচ্ছা, মোটা হওয়া। আচ্ছা, ভাজক টিস্যু থেকে আমি বললাম হচ্ছে ভাজক টিস্যু তার বিভাজন ক্ষমতা হারিয়ে কিসে পরিণত হয়, স্থায়ী টিস্যুতে পরিণত হয়, ঠিক আছে। আচ্ছা, ভাজক টিস্যুর ধর একটা জায়গায় কী হয়েছে, ক্ষত তৈরি হয়েছে, সে ক্ষতটা ধরো এখানে একটা উদ্ভিদের এখানে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, তখন এই যে চারপাশে থাকা কোষগুলো কী করবে, তারা বিভাজন করবে, বিভাজন করে করে এখানে কোষ সৃষ্টি করবে নতুন। সো যার কারণে ক্ষতস্থানটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। তাহলে ভাজক টিস্যুর একটা কাজ কি, বিভাজনের মাধ্যমে ভাইয়া তোমার ক্ষতস্থান পূরণ করা, বুঝতে পারছি। আচ্ছা, এরপর তোমাকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে ধর একটা গাছ, ঠিক আছে। ফর এক্সাম্পল এটা একটা গাছ, তাহলে গাছটার দৈর্ঘ্য বড় হতে পারে, আবার প্রস্থও বড় হতে পারে, ঠিক আছে। মনে রাখবা এই দৈর্ঘ্য বড় হওয়াটাকে বলা হয় প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি বিভাজন। আচ্ছা, এরকম মনে রাখবা হচ্ছে কি যখন একটা বড় লাইন আসে তখন তুমি যদি সেটাকে সংক্ষেপে লিখতে চাও দুইটা ওয়ার্ড লিখবা এবং লাস্ট ওয়ার্ডটাকে এরকম উপরের দিকে করে লিখে দিবা। এটাও লেখা যায়, যেমন হচ্ছে তুমি যদি ডাইরেকশন লিখতে পারো তুমি লিখবা হচ্ছে এভাবে লিখতে পারো, দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। ডাইরেকশন এভাবে লেখা যায়, তো আমি প্রাইমারি এভাবে লিখলাম। সো আবার হচ্ছে সেটাকে প্রাইমারি বলা হয়, প্রাথমিক বলা হয়, বা হচ্ছে কি যে বলা হয় মুখ্য বৃদ্ধি, প্রাইমারি বৃদ্ধি বা প্রাথমিক বৃদ্ধি মানে হচ্ছে কি ভাইয়া উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পাওয়া। আর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় কি ভাইয়া গৌণ বৃদ্ধি বা হচ্ছে কি সেকেন্ডারি বৃদ্ধি, ঠিক আছে, সেকেন্ডারি বৃদ্ধি, বুঝতে পারছি। তাহলে হচ্ছে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় কি ভাইয়া, উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াটাকে মুখ্য বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি বা প্রাইমারি বৃদ্ধি বলা হয়। আর উদ্ভিদ মোটা হওয়াটাকে বলা হয় কি সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি, ঠিক আছে। তাহলে শীর্ষক ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের কোন বিভাজন হয়, প্রাইমারি বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি বা মুখ্য বৃদ্ধি হয়। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে কি হয়, গৌণ বা সেকেন্ডারি বৃদ্ধি হয়, সেটাও আমরা জেনে গেলাম। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি ভাজক টিস্যুতে আমি তোমাকে যদি বলি মানুষ কয় প্রকার, তুমি বলবো আচ্ছা মানুষ 2 প্রকার। কিসের ভিত্তিতে বলছো, জেন্ডারের উপর ভিত্তিতে, ছেলে মেয়ে।
আমি তোমাকে বলি মানুষ কয়বার, তুমি বললো 3 প্রকার, ধনী গরিব দরিদ্র। কিসের ভিত্তিতে বলছো? বা তোমার সম্পদের উপর ভিত্তি করে বলছো, ঠিক আছে। সো একটা জিনিসকে কিসের মানে কয় ভাগ হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কিসের উপর ভিত্তি করে ভাগ করতেছো। সো আমরা কিসের উপর ভিত্তি করে সে যে বাজেট টিস্যুকে ভাগ করব সেটা 4 ভাগে, 4টা জিনিসের উপর ভিত্তি করে বাজেট টিস্যুকে ভাগ করা যায়। একটা কি? উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, মনে রাখবা যেখানে 4টা অপশান বা হচ্ছে 4টা পয়েন্ট বা 3টা পয়েন্ট সেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে। সো এখানে প্রশ্ন আসবে নিচের কোনটির ভিত্তিতে বাজেট টিস্যুকে বিভাজন করা যায় না, ঠিক আছে। উৎপত্তি অনুসারে, গঠন অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে। তখন তুমি বুঝে যেতে হবে গঠন অনুসারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এরপরে প্রশ্ন হচ্ছে উৎপত্তি অনুসারে কোষগুলাকে যে ভাজক টিস্যু 3 প্রকার। মনে রাখবা ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু কয় প্রকার জিগাইলে তুমি লাগাবা হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। শুরুতে বলছি না যে টিস্যু কয় প্রকার, এটা বাদে এই চ্যাপ্টারে যত প্রশ্ন আছে ম্যাক্সিমাম দেখবা হচ্ছে 3 প্রকার। যে ভাজক টিস্যু বলো, টিস্যুতন্ত্র বলো, সবগুলো দেখবা হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো উৎপত্তি অনুসারে দেখবা হচ্ছে কি প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, আচ্ছা সেকেন্ডারি ভাজক টিস্যু, ঠিক আছে। এটা হচ্ছে উৎপত্তি অনুসারে। তুমি যদি অবস্থান অনুসারে করো শীর্ষক, ইন্টারক্যালারি, পার্শ্বীয়, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি হচ্ছে কি কোষ বিভাজন অনুসারে করো তখন পাবা মাস, প্লেট, রিব। যদি কাজ অনুসারে করো তখন পাবা হচ্ছে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে। আচ্ছা, দেখো সেটা হচ্ছে কি প্রারম্ভিক ভাজক টিস্যু, সরি প্রো মেরিস্টেম। প্রো মানে হচ্ছে আদি, মেরিস্টেম মানে হচ্ছে কি মেরিস্টেম, তাহলে আদি মেরিস্টেম। আদি মেরিস্টেম মানে হচ্ছে কি যে এখান থেকে ভাজক টিস্যুর সৃষ্টি হবে, ঠিক আছে, এখান থেকে ভাজক টিস্যুর সৃষ্টি হবে। সো এভাবে মনে রাখতে পারো যে প্রো মানে হচ্ছে আদি, আদি জিনিসই শুরু হয়, তাহলে হচ্ছে এটা আর নাম হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। আদি জিনিস, আদি মানে হচ্ছে শুরু, অনেকটা সেম। সো প্রারম্ভিক ভাজক টিস্যুর নাম হচ্ছে কি প্রো মেরিস্টেম। এবং দেখো মূল বা একটা উদ্ভিদের মূল বা কাণ্ড, ফর এক্সাম্পল এটা মূল অথবা কাণ্ড, মূল বা কাণ্ডের শীর্ষের দিকে তুমি পাবা কি প্রাথমিক ভাজক টিস্যু, মূল বা কাণ্ডের শীর্ষের দিকে পাবা কি ভাইয়া প্রাথমিক ভাজক টিস্যু। এই প্রাথমিক ভাজক টিস্যুর মধ্যে খুবই ক্ষুদ্র একটা অঞ্চল জুড়ে থাকবে কি জানো, প্রারম্ভিক ভাজক টিস্যুটা, ঠিক আছে। তাহলে মূল বা কাণ্ডের শীর্ষের দিকে যদি ক্ষুদ্র অঞ্চল ক্ষুদ্র ওয়ার্ডটা পাও তাহলে কি লাগাবা, প্রো মেরিস্টেম লাগাবা, ঠিক আছে। আর যদি এমনি মূল বা কাণ্ডের শীর্ষভাগে কোন টিস্যু থাকে, প্রাইমারি ভাজক টিস্যু থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই যে প্রো মেরিস্টেম, এইটা থেকেই বেসিক্যালি এটা সৃষ্টি হয়, বা প্রো মেরিস্টেম থেকে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়াটা কখন হয় ভাইয়া, ভ্রূণ অবস্থাতেই তৈরি হয়। তাহলে দেখো এখানে কি প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয় কখন, ভ্রূণ অবস্থায়। এবং দেখো এখানে বলা আছে প্রো মেরিস্টেম থেকেই বেসিক্যালি প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয়, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখো এই যে নামে আসা আরম্ভ, প্রারম্ভিক বা আরম্ভ হলে এখান থেকেই বৃদ্ধি শুরু হবে, শুরু মানে হচ্ছে বৃদ্ধি আরম্ভ হবে। তাহলে তুমি এখানে এটা বুঝে গেলা যে আরম্ভ, এটা জিনিসটা বুঝে গেলা, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি বললাম হচ্ছে কি যে মূল বা শীর্ষের দিকে থাকে কি, মূল বা কাণ্ডের শীর্ষের দিকে থাকে কি ভাইয়া শীর্ষক ভাজক টিস্যু। আর শীর্ষক ভাজক টিস্যুর মধ্যে আমি বললাম হচ্ছে কি যে প্রারম্ভিক ভাজক টিস্যু এবং প্রাইমারি ভাজক টিস্যু শীর্ষের দিকে থাকে। সো ওগুলো বৃদ্ধির ফলে কী পাবে, উদ্ভিদ শীর্ষে বৃদ্ধি পাবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবং দেখো নামে আছে প্রাইমারি, মারি আছে না, মারামারি, মরা, এরকম ওয়ার্ড আছে না। সো আমৃত্যু পর্যন্ত বা মরণের সাথে রিলেটেড ওয়ার্ড আছে কি আমৃত্যু পর্যন্ত বিভাজন ক্ষমকে প্রাইমারি ভাজক টিস্যু, এবং এখানে আছে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপত্তি, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি ভাজক টিস্যু থেকে কী হয়, প্রাইমারি ভাজক টিস্যুটা আমি বলি, প্রাইমারি ভাজক টিস্যু যেটা আছে সেটা বিভাজন ক্ষমতা হারাই ফেলে, বুঝছো। প্রাইমারি ভাজক টিস্যুটা কী করে, তার বিভাজন ক্ষমতাটা হারাই কী হয়, প্রাইমারি স্থায়ী টিস্যুতে রূপান্তর হয়। এই প্রাইমারি স্থায়ী টিস্যু আবার সেকেন্ডারি স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়, বুঝছো। সেকেন্ডারি স্থায়ী টিস্যু তা কী হয় না, আর বিভাজন হয় না। এখন ধরো এটা বড় একটা উদ্ভিদ, এখানে তুমি একদিন হচ্ছে কি কোঠার মারলা, এখানে গর্ত করে ফেললা, তাহলে গর্ত ক্ষত হইলো, ক্ষতস্থানটা ফুলফিল করা লাগবে। এখন তোমার যে প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রারম্ভিক ভাজক টিস্যুগুলো এদিকে অবস্থান করতেছে, এখানে তো তোমার কোনো টিস্যু নেই। এখানে কি আছে ভাই, এখানে হচ্ছে কি তোমার সেকেন্ডারি স্থায়ী টিস্যু আছে। সো তখন সেকেন্ডারি স্থায়ী টিস্যুগুলো কী করবে, তারা আবার বিভাজন ক্ষমতা ফিরে পাবে, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি স্থায়ী টিস্যুটা কী করবে, বিভাজন ক্ষমতা ফিরে পাওয়ার মাধ্যমে কিসে রূপান্তর হবে, সেকেন্ডারি ভাজক টিস্যুতে কনভার্ট হবে। সেকেন্ডারি স্থায়ী টিস্যুগুলো বিভাজন ক্ষমতা ফিরে পাওয়ার মাধ্যমে সেকেন্ডারি স্থায়ী টিস্যুতে কনভার্ট হবে, ঠিক আছে। সো ভাজক টিস্যু থেকে সৃষ্টি, ভাজক টিস্যুগুলো স্থায়ী টিস্যু থেকে স্থায়ী টিস্যু হতে সৃষ্টি, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। আমি বললাম সেগুলো কখন হইতে হচ্ছে, যখন কোনো ক্ষতস্থান তৈরি হইতেছে, আর ক্ষতস্থান ম্যাক্সিমামলি তৈরি হচ্ছে ভ্রূণ অবস্থার অনেক পরে না, গাছটা বড় হওয়ার কারণে, তাহলে ভ্রূণ অবস্থার পর উৎপন্ন হয়,
ঠিক আছে। আচ্ছা, এটার উদাহরণটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ। তুমি মনে রাখবা ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম যেখানে দেখবো সেখানে হচ্ছে সেকেন্ডারি বাজক টিস্যু। ঠিক আছে, ক্যাম্বিয়াম দেখা মানে হচ্ছে ভাইয়া সেকেন্ডারি বাজক টিস্যু। আচ্ছা, অবস্থান অনুসারে টাইপ কী কী? শীর্ষক, ইন্টারক্যালারি, নিবেশিত। ঠিক আছে। আচ্ছা, শীর্ষ পার্শ্বীয় মনে রাখবা, ইংলিশ টার্মগুলো যাতে মনে থাকে। শীর্ষকের নাম হচ্ছে এপিকাল মেরিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি কাণ্ডের শীর্ষে। তুমি এত কিছু পড়ার দরকার না, তুমি পড়বো হচ্ছে শীর্ষ। শীর্ষ যদি দেখো তাহলে শীর্ষক বাজক টিস্যু। শীর্ষ যদি দেখো হয় প্রাইমারি বাজক টিস্যু, ঠিক আছে, অথবা শীর্ষক বাজক টিস্যু। ঠিক আছে। আচ্ছা, শীর্ষক বাজক টিস্যুর বৃদ্ধি ফলে শীর্ষ বাড়বে, শীর্ষ বাড়বে মানে ইয়া তৈরি হবে। আর দেখো বললাম হচ্ছে শীর্ষক বাজক টিস্যুরই বেসিক্যালি টাইপ হচ্ছে কি প্রাইমারি বাজক টিস্যু আর প্রারম্ভিক বাজক টিস্যুটা। ঠিক আছে, তাহলে এরা প্রাথমিক স্থায়ী টিস্যুর তৈরি করে। মানে প্রাইমারি যে প্রাইমারি বাজক টিস্যু আছে না, শীর্ষক বাজক টিস্যু একটা টাইপ হচ্ছে কি, আমি বলতেছি আর কি, শীর্ষে অবস্থান করে হচ্ছে শীর্ষক টিস্যু, আর প্রাইমারি বাজক টিস্যু শীর্ষে অবস্থান করে। সো এই শীর্ষক বাজক টিস্যু থেকেই কী হয়, শীর্ষক স্থায়ী শীর্ষক বাজক টিস্যু বলতেছি প্রাইমারি বাজক টিস্যু। প্রাইমারি বাজক টিস্যু থেকে কী হয়, বেসিক্যালি প্রাইমারি স্থায়ী টিস্যুর জন্ম হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি পড়বা হচ্ছে কি ইন্টারক্যালারি বা নিবেশিত। ঠিক আছে, ইন্টারক্যালারি বা নিবেশিত দুটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী। দেখো ইন্টার আছে, ইন্টার মানে মধ্যবর্তী না, তাহলে মাঝামাঝি ওয়ার্ডটা দেখলে হচ্ছে কি বুঝবা, মাঝামাঝি ওয়ার্ডটা দেখলেই তুমি হচ্ছে কি ইন্টারক্যালারি মারবা। ঠিক আছে, মনে রাখবা ইন্টারক্যালারি মানে হচ্ছে পর্বমধ্য, তাহলে দেখবো ফুলের বোটা পর্ব ওয়ার্ডটা দেখলেই হচ্ছে কি বুঝবা ইন্টারক্যালারি মারবা। ঠিক আছে, পর্ব মানে হচ্ছে কি, দেখো আমি তোমাকে বলি যে তুমি নিবেশ মানে হচ্ছে মনেটা এরকম, নিবেশ ওয়ার্ডটা শুনলে আমার মগ্ন মানে হচ্ছে কোনো কাজে নিমগ্ন এরকম টাইপের ওয়ার্ডটা মাথায় আসতো, বুঝছো। সো মনে রাখবা তোমার যদি কি হয় নাটক, ফর এক্সাম্পল নাটকের একটা পর্ব চলতেছে, সে পর্বটা দেখে তুমি কী হয়ে গেছো, নাটকের প্রতি নিমগ্ন হয়ে গেছো, সেভাবে মনে রাখতে পারো নিবেশিত। ঠিক আছে, আমি এরকম মনে রাখতাম। তিনটা উদ্ভিদের কি পাওয়া যায় এই পর্বে, কি পাওয়া যায়, নিবেশিত বা ইন্টারক্যালারি টিস্যু পাওয়া যায়। উদ্ভিদগুলো হচ্ছে কি যে ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন জাতীয় উদ্ভিদ, হর্সটেল উদ্ভিদ। ঠিক আছে, সো তুমি মনে রাখবা হচ্ছে কি যে ঘোড়া ঘাস পায় না। ঠিক আছে, কি মনে রাখবা ভাইয়া, ঘোড়া ঘাস পায় না। ঠিক আছে ভাইয়া, এখানে লিখে দিতেছি, সেটা হচ্ছে কি ঘোড়া ঘাস পায় না। সো পায়না থেকে মনে রাখবা হচ্ছে পাইন, ঘাস জাতীয় উদ্ভিদ, ঘোড়ার ইংলিশ হচ্ছে হর্স থেকে মনে রাখবো হর্সটেল। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে কি পার্শ্বীয় বাজক টিস্যু। পার্শ্বীয় মানে হচ্ছে কি ল্যাটারাল, ওয়ার্ডটা মধ্যে রাখবা। পার্শ্বীয় মানে হচ্ছে ল্যাটারাল। ঠিক আছে, পার্শ্বীয় মানে হচ্ছে কি ভাইয়া ল্যাটারাল, এটা মেডিকেল টার্ম, এটা তোমার আজীবন লাগবে মেডিকেলে যখন ইনশাল্লাহ আসবা তখন আজীবন কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, এই পার্শ্বীয় বাজক টিস্যু যেটা আছে সেটা হচ্ছে কি দুইটা পার্শ্ব অবস্থান করে। না আমি যদি পার্শ্ব দেখো তাহলে হচ্ছে কি পার্শ্বীয় বাজক টিস্যু, এবং এরা কী থাকবে, লম্বালম্বিভাবে থাকবে, কোষগুলাও লম্বা থাকবেও লম্বালম্বিভাবে। ঠিক আছে। আচ্ছা, এরা হচ্ছে কি যে কি স্থায়ী টিস্যু হতে উৎপন্ন। এরা দেখবে হচ্ছে কি যে ওই যে সেকেন্ডারি বাজক টিস্যু পড়ছিলাম না, সেকেন্ডারি বাজক টিস্যুটা কী হইতো, সেকেন্ডারি স্থায়ী টিস্যু থেকে তৈরি হইতো। সেকেন্ডারি বাজক টিস্যুটাই বেসিক্যালি পার্শ্বীয় বাজক টিস্যুর টাইপ। ঠিক আছে। আচ্ছা, দেখো বললাম না সেকেন্ডারি বাজক টিস্যুর একটা টাইপ যদি হয় বা সেম নামই, যা ডিফারেন্স ভিত্তিতে ভাগ করার কারণে ডিফারেন্স হইলো আর কি নাম, তাহলে দেখো উদাহরণে সেম হবে। ক্যাম্বিয়াম সেকেন্ডারি বাজক টিস্যুতে আমরা কি পড়ছিলাম, ক্যাম্বিয়াম, তাহলে এখানেও কী হবে ভাইয়া, ক্যাম্বিয়াম হবে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি বাজক টিস্যুর বৃদ্ধি পেলে সেকেন্ডারি বৃদ্ধি হয়, সেকেন্ডারি নামে আছে সেকেন্ডারি, তাহলে বৃদ্ধি হবেও সেকেন্ডারি। ঠিক আছে। প্রাইমারি বাজক টিস্যুর বিভাজনের ফলে কী হবে, প্রাইমারি বৃদ্ধি হবে। ঠিক আছে, বুঝে গেছো। আচ্ছা, এই ছকটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো শীর্ষক নামে আছে, শীর্ষে দেখবে নিবেশিত, পর্ব মধ্যে নামে বলছি নিবেশিত দেখলে পর্ব মারবা, পার্শ্বে মানে পার্শ্বে থাকবে, শেষ। তাহলে কোষগুলা গোলাকার, লম্বাটে, এবং এটা আয়তাকার হবে, এটা হচ্ছে লম্বাটে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক বৃদ্ধি নিবেশিত এবং শীর্ষক বাজক টিস্যুগুলা কী হয়, বিভাজনের ফলে কি হয়, প্রাইমারি বৃদ্ধি হয়। সেকেন্ডারি বাজক টিস্যু তৈরি হয় কিসের ফলে, এটা গৌণ মানে কি সেকেন্ডারি বৃদ্ধি হয় কিসের কারণে, পার্শ্বীয় বাজক টিস্যুর বিভাজনের কারণে। আচ্ছা, এগুলো হচ্ছে লম্বা বৃদ্ধি হয়, লম্বা বাড়ে, প্রস্থে বাড়ে। তো সেকেন্ডারি বৃদ্ধি মানে হচ্ছে কি মোটায় বাড়া না। আচ্ছা, এবার হচ্ছে পরিস্ফুটন মানে হচ্ছে কি ভ্রূণ অবস্থা থেকে লম্বা হওয়া। ভ্রূণ অবস্থা থেকে যখন একটা চারা তৈরি হয় তখন তুমি দেখবে একটা কন্টিনিউয়াস লম্বা হইতেছে, এটা মোটা হয় না শুরুতে, একটু লম্বা হওয়ার পর আস্তে আস্তে মোটা হওয়া শুরু করে। এখন জিনিসটা খেয়াল করো, আর লম্বা হওয়ার সাথে রিলেটেডই তো শীর্ষক বাজক টিস্যু আর নিবেশিত বাজক টিস্যু। সো শীর্ষক বাজক টিস্যুই বেসিক্যালি পরিস্ফুটনের সাথে জড়িত। ঠিক আছে,
এটা অতটাও বেশি জড়িত না, অল্প স্বল্প জড়িত, বাট অতটাও বেশি না। কারণ যখন পরিস্ফুটন হয় তখন কি হয় না, পর্ব সৃষ্টি হয় না। সো পর্ব মধ্যে আসবে কই থেকে? আর পর্ব মধ্যে না থাকলে সেখানে ইন্টারক্যালারি টিস্যু তো দেখার কোনো কথাই নাই, ঠিক আছে। আচ্ছা, পার্শ্বীয় বাহ্যিক টিস্যু কী হয়? পরিস্ফুটনের সাথে জড়িত না। তাহলে দেখো মাস 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 মানে কি অনেক ভর, তাহলে হচ্ছে ভরের সাথে রিলেটেড ওয়ার্ড হচ্ছে কি ঘনত্ব। তাহলে মাস বিভাজনের ফলে কি হয়? উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়, উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়, উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। মাস মানে হচ্ছে মাস পিপল বলি, মাস অনেকগুলা বা অনেক, তাহলে সব তলে বিভাজন, অনেক তলে বিভাজনকে মাস বিভাজন। উদাহরণগুলা মনে রাখা লাগবে, বাট আমরা মনে রাখবো না উদাহরণ, আমরা এই দুইটা মাথায় রাখবো। এগুলা বাদে যা থাকবে তাই হচ্ছে কি মাস বিভাজন, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে রিব। 3 নাম্বারটা আমরা শুরু করি। রিব কিসের মতো? পাঁজরের মতো। আমরা বলি না বুকের পাঁজরের নাম হচ্ছে কি রিব বা কোস্টাল। তাহলে রিব মানে হচ্ছে কি, নামে আছে রিব মানে হচ্ছে কি যে বুকের পাঁজর, ঠিক আছে। তার বুকের পাঁজর মানে হচ্ছে কি যে, তাহলে হচ্ছে রিব বাহ্যিক টিস্যু। আর বুকের পাঁজর দেখবা একটা তলে জাস্ট লম্বা হয়, একদিকে লম্বা হয়, মোটা তো বেশি মোটাও হয় না, ঠিক আছে। সো তাহলে রিব বাহ্যিক টিস্যু কোনগুলো? যেগুলো হচ্ছে কি, যে বাহ্যিক টিস্যুগুলো একতলে বিভাজন হয়। উদাহরণ কি? বর্ধিষ্ণু মূল মজ্জা রশ্মি। তুমি বলবো হচ্ছে মূল মজ্জা রশ্মি। সো দেখো, মূল এবং মজ্জা রশ্মি দেখলেই হচ্ছে কি মারবা? রিব মারবা। এরপর দেখো যে প্লেট মানে হচ্ছে কি, আমরা জানি হচ্ছে প্লেট মানে একটা চ্যাপ্টা, একটা থালার মতো, চ্যাপ্টা থালা। প্লেট মানে এই তো থালা, চ্যাপ্টা থালা। তাহলে তার কী থাকবে? 2টা তলে বিভাজন হবে, ঠিক আছে। এবং এটার বৃদ্ধির ফলে কী বৃদ্ধি পাবে? সেটার ফলে কি হয়? সেটার ফলে আয়তন বৃদ্ধি পায়, আসলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বুঝছো। কিন্তু আমরা বলি না বাংলাদেশের আয়তন এত 1,47,570, মানে হচ্ছে কি ক্ষেত্রফল বাংলাদেশের, এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রফল, ঠিক আছে। কিন্তু আমরা ভুলে আয়তন বলি আর কি। সো এখানেও সেম কাজ কারবার করে ফেলছি। এটা হবে আয়তন বৃদ্ধি পাই, ক্ষেত্রফল বৃদ্ধি পাই। বইয়ে যেটা দেওয়া আছে সেটাই আমরা শিখবো। তো এটার উদাহরণ পড়বো কি? পাতা দেখবা চ্যাপ্টা, নামে আছে প্লেট, না প্লেট কি জিনিস? চ্যাপ্টা না। নামে আছে পাতাও চ্যাপ্টা, বহির ত্বকও চ্যাপ্টা। ত্বক চ্যাপ্টা হয় না, ত্বক দেখবা হচ্ছে গাছের বাইরের যে ছাল যেটা আছে বা হচ্ছে যেটা লেয়ার যেটা আছে, ত্বক যেটা আছে সেটা দেখবে হচ্ছে কি চ্যাপ্টা হয়। তাহলে আমি প্লেটের উদাহরণ জানি ভাইয়া, এবং রিবের উদাহরণ জানি। এটা বাদে যা থাকবে তাই তো হচ্ছে কি মাস, ঠিক আছে। সো আমরা 2টা শিখবো, বাকিগুলো শিখবো না। প্রোটোডার্ম, প্রো মানে হচ্ছে আদি, ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে এই যে এই টিস্যুগুলা থেকে কী তৈরি হবে ভাইয়া? ত্বক তৈরি হবে। তাহলে যে বাহ্যিক টিস্যুগুলা থেকে ত্বক তৈরি হয় সেগুলাকে বলবো কি? প্রোটোডার্ম। বুঝতে পারছি ভাইয়া? এই যে এখন আমরা কিসে পড়তেছি? কাজের ভিত্তিতে বাহ্যিক টিস্যুর টাইপ পড়তেছি, ঠিক আছে। আচ্ছা, এবার সে প্রোক্যাম্বিয়াম, নামে আছে ক্যাম্বিয়াম। তাহলে কী সৃষ্টি হবে ভাইয়া? ক্যাম্বিয়াম সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা ক্যাম্বিয়াম কী জিনিস? ক্যাম্বিয়াম হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের, দেখবা হচ্ছে কি, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের মাঝখানে কতগুলো টিস্যু থাকে, সেগুলোকে বলা হয় ভাইয়া ক্যাম্বিয়াম। তাহলে ফ্লোয়েমের মাঝখানে কী থাকে? টিস্যু থাকে, যেগুলোকে বলা হয় কি ভাইয়া? ক্যাম্বিয়াম, ঠিক আছে। তাহলে এই যে ক্যাম্বিয়াম থেকে সাথে মনে রাখবা, ক্যাম্বিয়াম থেকে কী তৈরি হয়? জাস্ট ফর ইমাজিনারি পারপাস তুমি মনে রাখবা হচ্ছে ক্যাম্বিয়াম থেকেই ফ্লোয়েম তৈরি হয়, ঠিক আছে। তাহলে ক্যাম্বিয়াম আছে, তাহলে এই যে ক্যাম্বিয়াম তৈরি হবে, পরে ক্যাম্বিয়াম থেকে তৈরি হবে, থেকে ফ্লোয়েম তৈরি হবে। বুঝে গেছি ভাইয়া? এবং ফ্লোয়েম কী হয়? পরিবহন টিস্যু হয়। শেষ। আচ্ছা, গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কি? ত্বক এবং হচ্ছে পরিবহন টিস্যু বাদে যা আছে সব কিছু হচ্ছে উদ্ভিদের গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে। সো আমরা মনে রাখবো হচ্ছে কি, জাস্ট এই যে প্রোটোডার্ম এবং হচ্ছে প্রোক্যাম্বিয়াম মনে রাখবো। এর বাদ বাকি যা আছে বা হচ্ছে যেই তোমার সংজ্ঞা আছে বা যেটাই হোক না কেন, সেটা হচ্ছে কি কোথায়? গ্রাউন্ড মেরিস্টেমের পার্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে একটা লাইন আছে, সবার চোখে পড়ো না, শীর্ষক বাহ্যিক টিস্যু থেকে এপিক্যাল বা বাহ্যিক টিস্যুর সৃষ্টি হয়। শেষ। অ্যাস্থায়ী টিস্যু হচ্ছে কি বাহ্যিক টিস্যুর উপর বিপরীত। বাহ্যিক টিস্যুগুলো বিভাজনে অক্ষম, বিপরীত। তাহলে দেখো জীবিত সাইটোপ্লাজম চেয়ে কম, জীবিত কোষের সাইটোপ্লাজম একটু বেশি থাকে, পানি কম থাকে, ঠিক আছে। কোষগুলো অপেক্ষাকৃত স্থূল হয়। তুমি দেখবা হচ্ছে কি, আমি বললাম হচ্ছে কি স্থূল মানে হচ্ছে মোটা হওয়া বা বড় হওয়া। তুমি দেখবা হচ্ছে কি বাহ্যিক টিস্যুর কোষগুলো কী হয়? ছোট হয়, আমরা পড়ছিলাম। তাহলে কি হয়? এই উল্টা বলছি না, স্থায়ী টিস্যু, বাহ্যিক টিস্যু। তাহলে বাহ্যিক টিস্যুর কোষগুলো কী হবে? স্থূল হবে বা পুরু হবে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াস ছোট, নিউক্লিয়াস বড় জ্ঞাতে বাহ্যিক টিস্যুতে এখানে ছোট হবে। আর হচ্ছে নিউক্লিয়াস বলছি বাহ্যিক টিস্যুতে কোষগহ্বর থাকে না, দ্যাটস ওয়াই নিউক্লিয়াস মাঝখানে থাকে। কিন্তু স্থায়ী টিস্যু কোষগহ্বর সৃষ্টি হওয়ার কারণে কোষগহ্বর ধাক্কায় নিউক্লিয়াসটা একদিকে চলে যায়, এক পাশে অবস্থান করে। আন্তঃকোষীয় ফাঁকা স্থান বাহ্যিক টিস্যুতে থাকে না, এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, যে কোষগহ্বর অপেক্ষাকৃত বড় কোষগহ্বর থাকে,
কোষ প্রাচীরের নানা নকশা তো বেশি ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে কি ওই যে কোষ প্রাচীর তৈরি হওয়ার সময় কোষ প্রাচীরটার বিভিন্ন স্টাইল বা তুমি দেখবে হচ্ছে কোষ প্রাচীর বিভিন্ন নকশা টাইপের দেখতে পারবা এমনি কোষ প্রাচীরে। আচ্ছা, সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। কোষ প্রাচীর থাকার কারণে কি হয়, কোষটা খুব স্ট্রাকচার একদম খুব শক্ত হয়ে যায় না, তখন কোষটার শেপ চেঞ্জ করতে পারে না, তখন তার আকার কি হয়, তার আকারটা নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপর কয়েকটা বাদ গেছে। এই যে স্থায়ী টিস্যুর মধ্যে যখন আমি বললাম কি বাহ্যিক টিস্যু তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলার মাধ্যমে কি হয়, স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। এখন কতগুলা এই যে বিভাজন ক্ষমতা হারাইতে গিয়ে দেখবো কতগুলা কোষ হচ্ছে মারা যায়। ঠিক আছে, বা কতগুলা কোষ মারা যাওয়ার মাধ্যমে তার বিভাজন ক্ষমতা হারায়, আর কতগুলা কোষ এমনি ন্যাচারালি তার বিভাজন ক্ষমতাটা হারাই ফেলে। ঠিক আছে, তাহলে এখানে বললাম হচ্ছে কি স্থায়ী টিস্যুতে দুই টাইপের কোষ থাকে, জীবিত মৃত। আর মৃত কোষ মানে হচ্ছে এখানে কোনো কোষীয় উপাদান থাকবে না, আর কোষীয় উপাদান না থাকা মানে হচ্ছে প্রোটোপ্লাজমও না থাকা। ঠিক আছে, আর কি বললাম হচ্ছে কি যে উল্টা বললাম না, বাহ্যিক টিস্যুর প্লাস্টিকটা অপরিণত থাকে, তাই খাদ্য তৈরি করতে পারে না, কিন্তু স্থায়ী টিস্যুতে তো পরিণত থাকবে, তাহলে খাদ্য তৈরি করতে পারবে। ঠিক আছে, এবং আমরা জানি স্থায়ী টিস্যুর একটা টাইপ পড়বা হচ্ছে কি যে তোমার জাইলেম ফ্লোয়েম যেগুলো আছে সেগুলো স্থায়ী টিস্যুর একটা টাইপ, তাহলে এগুলো পরিবহন করবে। এবং আরও পড়বা স্থায়ী টিস্যুতে যেহেতু শক্ত কোষ প্রাচীর থাকে, তাহলে এরা কি দিবে, দৃঢ়তা দিবে। ঠিক আছে, স্থায়ী টিস্যুর প্রকারভেদের মধ্যে পড়বা হচ্ছে কি যে তোমার প্যারেনকাইমা, কোলেনকাইমা পড়বা, সেগুলো খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, পানি সঞ্চয় করে, সঞ্চয়ের কাজ করে প্যারেনকাইমা কোলেনকাইমা। ঠিক আছে। আচ্ছা, বললাম হচ্ছে কি টিস্যু কয় ভাগা জিগাইলে তুমি 3 দাগাবা, মানে অমুক টিস্যু স্থায়ী টিস্যু কয় প্রকার বা বাহ্যিক টিস্যু কয় প্রকার জিগাইলে তুমি 3 প্রকার দাগাবা। তাহলে কি সরল বা সিম্পল, কমপ্লেক্স বা জটিল। ঠিক আছে, এটা জটিল বা যৌগিক সেম জিনিস কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, ক্ষরণকারী বা নিঃস্রাবী, সিক্রেটরি ইংলিশ নাম। তাহলে যে একই টাইপের কোষ দ্বারা গঠিত হলে আকার আকৃতি সেম একই ধরনের ওয়ার্ডটা পাইলে দাগাবা কি সরল টিস্যু। ঠিক আছে। আচ্ছা, জটিল টিস্যু একাধিক টাইপের যদি ওয়ার্ডটা পাও তাহলে হচ্ছে কি দাগাবা জটিল টিস্যু। যদি বিভিন্ন তরল পদার্থ ক্ষরণ নিঃসরণ থাকে তাহলে হচ্ছে কি দেখাবা ক্ষরণ। এবার হচ্ছে সরল টিস্যু 3 প্রকার। একটা হচ্ছে কি এখানে লেখা আছে, এখানে দেখা যাইতেছে না, সেটা হচ্ছে কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, ওয়ার্ড দেখো স্ক্লেরা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা সবসময় হার্ড কিছু একটা সাথে বোঝাই। তুমি কিছু মেডিকেলে যখন আসবা তখন পড়বা অ্যাথারোস্ক্লেরোসিস বা হচ্ছে আরও এরকম অনেক ওয়ার্ড পাবা। ঠিক আছে, তো স্ক্লেরো মানে হচ্ছে আসলে বেসিক্যালি পাথর টাইপের হার্ড, মানে হচ্ছে হার্ড বুঝাই। সো এই স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো খুব হার্ড হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে জটিল টিস্যু আবার 2 প্রকার, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কি জফর জল পরিবহন করবে, ফ্লোয়েম ফুড পরিবহন করবে, তাহলে জাইলেম জল পরিবহন করবে, ফ্লোয়েম ফুড পরিবহন করবে। ঠিক আছে, আর জাইলেম এবং ফ্লোয়েম একত্রিত হয়ে কি গঠন করে, পরিবহন তন্ত্র বা ভাস্কুলার বান্ডল গঠন করে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। তাহলে দেখো ক্ষরণকারী তারা বিভিন্ন জিনিসপাতি নিঃসরণ করবে। এবং দেখো কতগুলো আছে তরুক্ষীর বা হচ্ছে কি লেটিসিফেরাস, তারপর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু বা গ্ল্যান্ডুলার টিস্যু। দেখো তরুক্ষীর যেটা আছে আমি বলি, গ্রন্থি টিস্যু হচ্ছে বিভিন্ন হরমোন এনজাইম তৈরি করবে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় হরমোন অক্সিন, ইন্ডোলেসিটিক অ্যাসিড, তারপরে জিব্রেলিন, এরকম কিছু হরমোন আছে, সেগুলো তৈরি করবে কি গ্রন্থি টিস্যুটা। আর তরুক্ষীর কি জিনিস, তুমি যখন কাঁঠালকে যে বোটা থেকে আলাদা করবে তখন দেখবে হচ্ছে কি যে সাধারণত আঠালো টাইপের পদার্থ গ্রহণ হয়। এটা শুধু কাঁঠালের সীমাবদ্ধ না, এটা আমের ক্ষেত্রেও দেখবা, পেঁপের ক্ষেত্রেও দেখবা। ঠিক আছে। সো এই যে তরল পদার্থ যেগুলো ক্ষরণ হয়, তুমি যাবার এমনি গাছেও যখন একটু কেটে দিবা তখন দেখবা সেখান থেকে আঠাল টাইপের পদার্থ নির্গমন হয়। ঠিক আছে, সেগুলোকে বলা কি ভাইয়া ক্ষীর বা তরুক্ষীর। সো এগুলো যারা তৈরি করে তারা কি বলা কি ভাইয়া তরুক্ষীর টিস্যু। আচ্ছা, প্যারেনকাইমা সরল টিস্যু 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম ফ্লোয়েম। তরুক্ষীর বা গ্রন্থি টিস্যু 2 প্রকার, তরুক্ষীর এবং গ্রন্থি টিস্যু। এই বাহ্যিক টিস্যু এবং 2টা পার্থক্য পড়ে ফেলা, ভ্রূণ অবস্থায় তৈরি হয়, স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়, এদা আদি টিস্যু বলা হয়। একদম আদিতে থাকে তাই আদি টিস্যু বলা হয়, এটা পরেও তৈরি হয় তাই আদি টিস্যু নয়। ঠিক আছে, বিভাজন এটা তো খুবই লেম, পারার কথা। এটা হচ্ছে পারার কথা বুঝে দিছি যে টাইম পায় না তাই পরিণত হতে পারে না। আচ্ছা, টিস্যুর অবস্থান, বাহ্যিক টিস্যু দেখবা হচ্ছে যেখানে বৃদ্ধি থাকে সেখানে বাহ্যিক টিস্যু থাকবে, আর বৃদ্ধি ব্যতীত অন্য যেখানে দেখবা সেখানে হচ্ছে কি থাকবে, স্থায়ী টিস্যু থাকবে। নিউক্লিয়াস আকারে বড় হয়, ট্রান্সলেশন ছিল বলে এখানে ছোট হয়। নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াস কেন্দ্রের দিকে থাকে কারণ কোষগহ্বর থাকে না, কোষগহ্বর থাকার কারণে একদিকে পাঠাই দেয়। ঠিক আছে, কোষগুলোতে একটু পানি কম থাকে তাই ঘনীভূত হয়, এখানে একটু ততটা ঘনীভূত হয় না কারণ এখানে পানি
অ্যাপ্রক্সিমেটলি যতটুকু দরকার ততটুকু থাকে। উদ্ভিদের বৃদ্ধি ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে বৃদ্ধি হয়, আর এটা বিভাজন হতে পারে না, তাই বিভাজনের ভূমিকা কম। বিভাজন হয় না, কম বলা হয়েছে কেন, একদম বলা হয় না, কারণ কি আমরা জানি কিছু স্থায়ী টিস্যু কিছু স্থায়ী টিস্যু দেখবা আবার কিসে পরিণত হয়, ভাজক টিস্যুতেও কনভার্ট হতে পারে। সো দ্যাটস বলছে আর কি বিভাজন একদম ভূমিকা রাখে না বলাচ্ছে, ওরা বলে দিচ্ছে হচ্ছে কি ভূমিকা রাখে না, ভূমিকা অল্প রাখে। যান্ত্রিক দূরত্ব মানে যান্ত্রিক গুরুত্ব হবে, ঠিক আছে, যান্ত্রিক গুরুত্ব অর্থাৎ মেকানিক্যাল স্ট্রেংথ মানে হচ্ছে এটা কি কতটুকু শক্তিশালী দেয়, শক্তি দেয়, দৃঢ়তা দেয়, ঠিক আছে। যান্ত্রিক দৃঢ়তা মানে হচ্ছে একটা দৃঢ়তা ধরতে পারো, দৃঢ়তা অনেকটা না আসলে এই দৃঢ়তা, ঠিক আছে। তাহলে দেখো ভাজক টিস্যুর কোষ প্রাচীর অতটাও স্ট্রং না, তো যার কারণে কি হয় দৃঢ়তা সামান্য দৃঢ়তা দেয়, কিন্তু যান্ত্রিক দৃঢ়তা বাড়ায় কারা, স্থায়ী টিস্যু, কারণ কি এদের কোষ প্রাচীর অনেক বেশি স্ট্রং হয়, ঠিক আছে। প্লাস্টিকটাও পরিণততায় খাদ্য তৈরি করতে পারে না, প্লাস্টিক পরিণততায় খাদ্য তৈরি করতে পারে। পরিবহনের আমি বললাম পরিবহন টিস্যুর হচ্ছে স্থায়ী টিস্যুর একটা টাইপ, তাই পরিবহনের সাথে জড়িত কারা, এরা জড়িত না। আচ্ছা কোষাবকাশ মানে ইন্টারসেলুলার স্পেস ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে কোষাবকাশ থাকে না, কিন্তু এদের থাকে। শেষ। আচ্ছা সরল টিস্যু কারা, যারা দেখতে একই রকম, একই ধরনের কোষ, যারা জটিল টিস্যু কারা ভিন্ন ধরনের, ঠিক আছে। আর দেখো একই টাইপের হওয়ার কারণে কোষগুলা সমসত্ব মানে কোষগুলা সেম একই টাইপের, সেরা কি অসমসত্ব। নালিকা বান্ডার মানে হচ্ছে ভাস্কুলার বান্ডাল, আরেক নাম হচ্ছে পরিবহন টিস্যু, আরেক নাম হচ্ছে কি ভাইয়া পরিবহন টিস্যু, আরেক নাম কি ভাইয়া পরিবহন টিস্যু। আমরা পড়বো জটিল টিস্যুর আরেক নামই পরিবহন টিস্যু। জটিল টিস্যু পরিবহন টিস্যু গঠন করে, প্রকারভেদ পড়ছি, এটা প্রকারভেদ পারবো। এটা হচ্ছে কি যে পরিবহন তন্ত্র গঠন করে, পরিবহন তন্ত্র বাদে যা দেখবা তাই মারবা হচ্ছে কি সরল টিস্যু গঠন করে, ঠিক আছে। খাদ্যর সংবহন ওয়ার্ডটা পাইলে জটিল টিস্যু, এখানে খাদ্য তৈরি হাবিজাবি যা থাকবে সবগুলা সরল টিস্যু, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি টিস্যুতন্ত্র মানে হচ্ছে কি ধরো আমি বলি কতগুলা কোষ আছে, তারা দেখতে একই রকম, তারা কাজ করে একই রকম, উৎপত্তি একই রকম, অবিচ্ছিন্ন, তাদের তুমি বলবা টিস্যু। এবং দেখবা হচ্ছে কি আর কতগুলো কোষ আছে তাদের দেখতে অন্যরকম, উৎপত্তি অন্যরকম, বাট তারা কাজ করে সেম, তাহলে তারা একটা ডিফারেন্ট টিস্যু। তাহলে যে দুইটা ডিফারেন্ট টিস্যু তাদের গঠন উৎপত্তি আলাদা, কিন্তু এরা কাজ করে সেম, তখন তাদেরকে বলে টিস্যুতন্ত্র। মানে এরা একদম 100% টিস্যু না হলেও, একই টিস্যু না হলে, বাট দুইটা টিস্যু কাজ করতেছে সেম, সো যার কারণে কি হয় এদেরকে টিস্যুতন্ত্র বলা হয়। সো একাধিক টিস্যু মিলে গঠন করে টিস্যুতন্ত্র, ঠিক আছে। টিস্যুতন্ত্রকে বিজ্ঞানী সেক্স যে আছে সে 3 ভাগে ভাগ করছে, সে কয়টা ভাগে ভাগ করছে, সে 3 ভাগে ভাগ করছে, এখানেও 3, নাম কি কি এপিডার্মাল, তারপর হচ্ছে কি যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আরেকটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, ঠিক আছে। আচ্ছা যেগুলো এখানে দেওয়া আছে, আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়। এপিডার্মিস যেটা ত্বক তৈরি করবে, এপিডার্মাল উপবৃদ্ধি, তুমি দেখবা হচ্ছে ত্বক থেকে বিভিন্ন রোম তৈরি হয়, কোলেটার্স তৈরি হয়, কাটা তৈরি হয়, ঠিক আছে, সেগুলো দেখবো। এপিডার্মাল রন্ধ্রের মধ্যে দেখবা হচ্ছে কি যে স্টোমাটা থাকে, পানিপত্র রন্ধ্র থাকে। আর আচ্ছা ওগুলো আমরা বিস্তারিত এখানে পড়ি। তাহলে বহিরাবরণ বা ত্বক সৃষ্টি করবে কারা, এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, ঠিক আছে। আচ্ছা এর জাস্ট এক টাইপের টিস্যু দ্বারা গঠিত, একমাত্র একটি টাইপের টিস্যু দ্বারা গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা কাণ্ড বা পাতার টিস্যু, যে কাণ্ড বা পাতার ত্বকে বলা হয় এপিডার্মিস, মূলের বহিত্বককে বলা হয় এপিব্লেমা, ঠিক আছে। মূলের বহিত্বক এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মূলের বহিত্বককে বলা হয় ভাইয়া এপিব্লেমা। ব্লেমা মানে হচ্ছে কাভার্ড, মূল দেখবা হচ্ছে কি যখন মাটির নিচে মূল থাকে তখন মূলটা দেখবে মূলের চারপাশে পানি থাকে, তোমার দেখে মনে হবে মূলটার জন্য পানি দ্বারা কাভার্ড আছে। সো এপিব্লেমা মানে হচ্ছে কি মূল দ্বারা পানি দ্বারা কাভার্ড বা হচ্ছে কি যে কাভার্ড। এই যে এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাথমিক বাজক টিস্যু থেকে কি হয় এপিডার্মাল বাজক টিস্যুর তৈরি হয়। তাহলে শীর্ষক বাজক টিস্যু থেকে কি হয় এপিডার্মাল বাজক টিস্যুর তৈরি হয়, বুঝতে পারছি। আচ্ছা এরপর হচ্ছে কি যে এপিডার্মিস বা ত্বক নিয়ে পড়বো। এটা হচ্ছে টিস্যুতন্ত্র, সেই ত্বকীয় টিস্যুতন্ত্র 3 টাইপের হয়। একটা হচ্ছে কি যে এপিডার্মাল বা হচ্ছে ত্বক, আর একটা হচ্ছে এপিডার্মাল ববিদা, আর একটা হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। দেখো ত্বক হচ্ছে কি উদ্ভিদের বহিরাবরণ, ঠিক আছে। এক সারি কোষ, সাধারণত এরা কি হয় এক টাইপের প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়, এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা কি হয় নর্মালি গঠিত হয়। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কি হয় একাধিক স্তর থাকে। তাহলে একাধিক স্তর থাকে কাদের ভাইয়া, একাধিক স্তর থাকে হচ্ছে কি কাদের বট অশুদ্ধ পাকড় ইত্যাদির কি হয় একাধিক থাকে। কয়টা স্তর থাকে তোমার বই বলা নাই, তো জানা লাগবে না। মনে রাখবা করবি একটা উদ্ভিদ আছে তাদের 3 সারি থাকে, ঠিক আছে, 3টা সারি থাকে। সো কীভাবে মনে রাখবা দেখো করবি নাম আছে 3টা বক্স না, বর মতো বক্স না 3টা, তাহলে 3টা বক্স 3টে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা এবার মনে রাখবা এগুলো খুবই ঘনভাবে সন্নিবিষ্ট থাকে,
ঠিক আছে? এগুলো ত্বক তৈরি করে না ভাইয়া। ত্বক তৈরি করলে ত্বকটা হচ্ছে কি তোমার জীবাণু যাতে আমার ঢুকতে না পারে বা প্রোটেকশন দেয়, তার জন্য একদম টাইটলি থাকা লাগবে না, তাহলে ঘনভাবে সন্নিবিষ্ট হয়, ঠিক আছে? এবং তার মধ্যে কি থাকে, আন্তঃকোষীয় পাকিস্তান থাকে না। আচ্ছা, যে এরপর হচ্ছে কি কিছু কিছু তুমি দেখবা হচ্ছে কি যে এটা ত্বক, তো ত্বকের মধ্যে মধ্যে কিছু ছিদ্র দেখবা, হঠাৎ করে দেখবে একটা ছিদ্র, আরটা আবার চলে যাইতেছে। তো এই যে ছিদ্রগুলো বলা হয় কি এপিডার্মাল রন্ধ্র, বুঝছো? এপিডার্মাল রন্ধ্রটা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে কি লেন্টিসেল, একটা হচ্ছে কি পত্ররন্ধ্র বা স্টোমাটা। লেন্টিসেল মানে হচ্ছে কি লেন্স আকৃতির সেল, লেন্টি শব্দটা লেন্স থেকে, সেল মানে হচ্ছে সেল। তাহলে কিছু এমনি জাস্ট ফাটা তৈরি হইলো, যেটা হচ্ছে কি রক্ষী বলতেছি, লেন্স আকৃতির কিছু কোষ আছে, ঠিক আছে? এটা বলা হবে কি লেন্টিসেল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবা হচ্ছে কি এরকম দুইটা ওই যে লেন্স আকৃতির বা হচ্ছে কি যে লেন্স আকৃতির সেল থাকে, বাট তারা লেন্টিসেলের মতো কাজ করে না, তারা ডিফারেন্ট কাজ করে, তাদেরকে বলবো কি রক্ষী কোষ, ঠিক আছে? এবং মনে রাখবা এই বহিত্বকের মধ্যে জাস্ট রক্ষী কোষেই কি থাকে, জাস্ট রক্ষী কোষেই ক্লোরোপ্লাস্ট থাকে, জাস্ট রক্ষী কোষেই কি থাকে ভাইয়া, ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে? রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে রক্ষী কোষের একটা কাজ কি, খাদ্য প্রস্তুত করা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো যদি কখনও বহিত্বকের উপর যদি তুমি মাঝে মাঝে দেখবা হচ্ছে কি এই বহিত্বকের উপর তোমার কিউটিকল বা কিউটিন বা সুবেরিনের আবরণ আছে, তখন সেটাকে বলবা কি ভাইয়া, কিউটিকল বলবা। সেটা কি বলবা ভাইয়া, কিউটিকল বলবা, ঠিক আছে? আচ্ছা, সাইকাস পিনাস ঘাস উদ্ভিদে কি থাকে, এই যে ত্বকের উপর একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে লিগনিনের লেয়ার থাকে, ঠিক আছে? তাহলে কি যদি কখনো কিউটিন বা সুবেরিনের আবরণ থাকে, তখন আমরা পড়বো কি, সেটা হচ্ছে কি কিউটিকল। আর যদি কখনো লিগনিনের আবরণ থাকে, লিগনিনের আবরণ থাকলে সেটাকে কি বলা হয় তোমাদের বইয়ে নেই, বাট এটার এক্সাম্পল কি কি, সাইকাস পিনাস গাছ, ঠিক আছে? আচ্ছা, যেগুলো হচ্ছে কি কালারফুল থাকে, যেমন ফুলের পাপড়ি ফলক, তখন এই যে এপিডার্মাল কোষগুলোর মধ্যে তুমি কি দেখবা, পিগমেন্ট দেখবা। আর একটা ফেমাস পিগমেন্ট নাম কি ভাইয়া, অ্যান্থোসায়ানিন। একটা ফেমাস পিগমেন্টের নাম কি, অ্যান্থোসায়ানিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কতগুলো দেখবা হচ্ছে মাইরোসিন কোষ থাকবে মাঝে মাঝে কিছু কিছু উদ্ভিদে, যারা হচ্ছে মাইরোসিন এনজাইম ক্ষরণ করবে। তুমি মনে রাখবা, তোমাকে যদি মাইর দিয়ে তুমি সরে যাবা সরিষা, তাহলে সরিষা উদ্ভিদে কি থাকবে, মাইরোসিন থাকবে, ঠিক আছে? আচ্ছা, ঘাস এবং নলখাগড়া যাতে হচ্ছে কর্ক এবং সিলিকা থাকবে, কর্ক এবং সিলিকা কোষ থাকবে কই, ঘাস এবং নলখাগড়া, ঠিক আছে? আচ্ছা, সিলিকা কোষ কি, সিলিকা কোষ হচ্ছে কি কতগুলা কোষ যারা হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইড সঞ্চয় করে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি কিছু কিছু উদ্ভিদ দেখবা, যাদের হচ্ছে ত্বকের বাইরে বা এপিডার্মিসে দেখবা কিছু বড় বড় কোষ আছে, কিছু বৃহৎ আকৃতির কোষ আছে, বুঝছো? সো এই যে বৃহৎ মানে বড়, তো মনে রাখবা হচ্ছে বুল আকৃতির, ফর্ম মানে হচ্ছে বলি না পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম হলো যে ফর্ম কি বলা হয়, যে অবস্থা, ঠিক আছে? তাহলে বুল বা বিশাল সার আকৃতির, ঠিক আছে, মানে বিশাল একটা কোষ, ঠিক আছে? এগুলোর কাজ কি, পানি সঞ্চয় করা। বলিফর্ম বৃহৎ আকৃতির কিছু কোষ থাকে, এপিডার্মিস আর পরে লাগবে না। আচ্ছা, মনে রাখবা এরপর হচ্ছে কি ত্বকের কাজগুলো পড়বা। এখানে হচ্ছে যেহেতু আবরণ সৃষ্টি করে, তাই এখানে কি হয়, তোমার আবরণ সৃষ্টি করার কারণে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে, প্রোটেকশন দেয়, তোমার করে। এবং হচ্ছে আমরা কিছু পড়বো ভিটামিন প্রভৃতি, যেগুলো হচ্ছে কোষকে বিভিন্ন প্রাণীর হাত থেকে রক্ষা করে, আমরা নিচেই পড়বো। পানি, যে কিউটিকলের আবরণ, কিউটিকল কীরকম জানো, আমি বলি, এটাই বেশি ইম্পর্টেন্ট বলাটা। ধরো এটা একটা কোষের লেয়ার, তার চারপাশে কিউটিকলের আবরণ আছে না, এই কিউটিকলের কাজ কি জানো, ধরো এখানে একটা কিউটিকল আবরণ, এদিকে পানি আছে না, সে কোনোভাবে পানিটাকে এদিকে যেতে দিবে না, অর্থাৎ পানি ট্রান্সফার হতে সে নিষেধ করে বা ট্রান্সফার হতে দেয় না। সো ধরো একটা উদ্ভিদের বহিরাবরণ আছে, বহিরাবরণ সূর্যালোক পড়তেছে, তাহলে সেখান থেকে কন্টিনিউয়াসলি পানি বাষ্প আকারে বেড়ে যাবে। সো আমার পানি তো আটকানো লাগবে, সো আমি এখানে একটা কিউটিকলের আবরণ দিয়ে দিলাম, তাহলে এখানে পানিটা বাইর হবে না বা পানিটা ধরে থাকবে। তাহলে কিউটিকল আবরণ কী করে, পানি অপচয় বন্ধ করে, বুঝতে পারছি? আচ্ছা, মোমের আবরণ যে থাকে, মোমের আবরণ থাকলে হচ্ছে কি মোম ছড়ায়, ঠিক আছে? মোম ছত্রাক দূর করে, ঠিক আছে? মোম কী করে, মোমের আবরণ থাকলে সেটা ধরো এই যে কোষের বাইরে একটা মোমের আবরণ আছে, সে মোমের আবরণের কারণে কী হয় না, ছত্রাক সেখানে অ্যাটাক করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, ত্বকের মধ্যে আমরা বহিত্বকে দেখব কিছু ছিদ্র আছে, যেগুলো হচ্ছে কি যে বললাম লেন্টিসেল, এবং হচ্ছে কি তোমার কি থাকে, লেন্টিসেল থাকে, তারপর হচ্ছে রক্ষী কোষ দ্বারা হচ্ছে কি স্টোমাটা থাকে, পানিপত্র রন্ধ্র থাকে, সেগুলোর কাজ কি, স্টোমাটা। আচ্ছা, এরপর হচ্ছে কি মূল রোম, আমরা পড়বো নিচে। বলিফর্ম পানি সঞ্চয় করে, বললাম বলিফর্ম পানি সঞ্চয় করে, পানি যদি সঞ্চয় করে তখন স্ফীত হবে, স্ফীত হলে কী হয়, পাতাটা প্রসারিত হয়, বা ধর এটা হচ্ছে পাতা, এটা এখানে কিছু কোষ আছে, তো এখানে যদি বলিফর্ম কোষটা থাকে, তাহলে পাতাটা এদিকের বলি, ধর এখানে একটা কোষ, এখানে একটা বিশাল বলিফর্ম কোষ, এখানে একটা কোষ, যদি এটা পানি সঞ্চয় করে, তাহলে এদিকের কোষগুলো একটু এদিকে ধাক্কা খাবে না, এই পাশের কোষগুলা,
তখন কী হবে, পাতাটা প্রসারিত হবে। আবার যদি এটা পানি যদি কম শোষণ করে বা পানি যদি ছেড়ে দেয়, তখন এটা একটু কী হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, তখন এদিকে চলে আসবে কোষগুলো, তখন পাতাটাও সংকুচিত হবে। সো পাতা সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করে কে, যে বুলিবর্ম কোষগুলা, ঠিক আছে। আচ্ছা, ত্বকের কিউটিন সিলিকা হ্যান আছে, এগুলো একটু রিডিং দিবা, অত বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এপিডার্মাল উপবৃদ্ধি আমি বলি, একটা গাছ এদিক থেকে একটা ডালপাড়া বাইরে, শাখা বাইরে হলো, সেটাকে বলা হয় কি, বৃদ্ধি। ধর এখান থেকে ডাল বাইরে হালকা ছোটো একটা জিনিস বাইরে হলো, তাহলে এটাকে বলবো কি, উপবৃদ্ধি। বলি শহরের থেকে ছোটো শহরকে বলি উপশহর, তাহলে বৃদ্ধির খুব ছোটো বৃদ্ধিকে বলা হয় কি, উপবৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা, উপবৃদ্ধির মধ্যে প্রথমে আছে রুম বা ট্রাইকোম ওয়ার্ডটা মনে রাখবা, ট্রাইকোম ওয়ার্ডটা হেয়ারের সাথে রিলেটেড, তাহলে দেখো হেয়ার মানে হচ্ছে কি, চুল, তাহলে ট্রাইকোম যেখানে দেখবা সেখানে আছে হেয়ার, ঠিক আছে। এখন হেয়ার দুই জায়গায় থাকতে পারে, কাণ্ডতে যদি হেয়ার থাকে সেটাকে বলে কাণ্ডরুম, এবং যদি মূলে থাকে সেটা হচ্ছে মূলরুম, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এখানে একটা জিনিস পড়াই, সেটা হচ্ছে কি, ধরো ওই সরি, আচ্ছা ডিলেট স্ক্রিনশট। আর দেখো তোমাকে একটা জিনিস পড়াই, এটা হচ্ছে ধরো একটা কাণ্ডরুম, ঠিক আছে, একটা কাণ্ডরুম, এটা হচ্ছে একটা মূল রুম, ঠিক আছে। এখন হয় কি, যে কাণ্ডরুমগুলো একাধিক কোষী হয়, কিন্তু মূল রুমগুলো এক কোষী হয়। মূল রুমগুলো এক কোষী হওয়ার কারণ কি, দেখো আমি বলি, ধর এটা হচ্ছে কি একটা মূল রুমের চিত্র, একটা একাধিক কোষী হইলো, তাহলে হবে কি, এখানে মূল রুম দ্বারা আমরা জানি কি, মূল রুম দ্বারা পানি শোষিত, উদ্ভিদ মূল রুম দ্বারা পানি শোষণ করে, তাহলে পানিটা প্রথমে এখান থেকে এখানে আসবে, সো ওকে একবার বাধা পার হইতে হয়েছে, ও আবার এদিকে আসার সময় আবার বাধা পার হইতে হবে, সো যার কারণে পানি শোষণটা অনেক বেশি টাফ হয়ে যায়, ঠিক আছে। একাধিক কোষ থাকলে কি হয়, একাধিক কোষ প্রাচীর অতিক্রম করা লাগে, আর একাধিক কোষ প্রাচীর যখনই অতিক্রম করা লাগবে, তখন কী হবে, অতিরিক্ত শক্তি লস হবে, বা পানি শোষণটা, পানি অ্যাবজর্পশনটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। সো যার কারণে কি হয়, একাধিক কোষ হয় না, এক কোষী হয়, ঠিক আছে। এবং আমি বললাম কিউটিকলও যদি মূলের বাইরে যদি কিউটিকলের আবরণ থাকে, তাহলে পানি পাস হইতে দিবে না। আমরা জানি মূল রুমের কাছে পানিটা আসা লাগবে, ভাইয়া পানি পাস হইতে না দেওয়ার কারণে কি হয় না, পানি পাস হইতে না দিলে তো মূল পানি শোষণ করতে পারবে না, দ্যাটস ওয়াই মূলে কি থাকে না, কিউটিকল থাকে না, ঠিক আছে। আচ্ছা, শেষ। এরপর হচ্ছে কি, যে আঘাত থেকে আছে, তুমি মনে রাখবা শল্ক হচ্ছে কি, পাতলা ঝিল্লি সদৃশ কি, রুম, ঠিক আছে, যেটা হচ্ছে কি, স্বল্প করে প্রসাধন হার স্বল্প করে, ঠিক আছে। আচ্ছা, গ্রন্থিরুম বা কোলেটার্স, এরা হচ্ছে কি, চকচকে ওয়ার্ডটা যদি পাও, চকচকে আঠালো পদার্থকরণ করবে কে, গ্রন্থিরুম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, যে গ্রন্থিরুমের হচ্ছে কি বহুকোষী ট্রাইকোম, এখানে একটু পরে রাখিও, ঠিক আছে এটা। আচ্ছা, পানিতলে দেখো, চকচকে আঠাকরণ করার কারণে এই যে চকচকে আঠার পদার্থে কী হয়, বিভিন্ন কীটপতঙ্গ আটকে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পানিতলে হচ্ছে কি, ওয়াটার ব্লাডার, এখানে হচ্ছে নামে আছে পানিতলে, তাহলে এটা একটা থলে যেখানে পানি থাকবে, এটা হচ্ছে কি, এক প্রকার পানি ধারক ভাব থলে। তো পানি থাকতেছে ভাইয়া, শীত প্রধান অঞ্চলে কী হয়, প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে, তাহলে এই পানিগুলো জমে যাবে, তখন তোমাকে দেখবা হচ্ছে গাছের ভেতরে বরফ জমে আছে, তখন তোমাকে সেই একটা উদ্ভিদের ফেমাস উদ্ভিদ আছে, সেই উদ্ভিদটা হচ্ছে বরফ উদ্ভিদ। এই উদ্ভিদে কী হয়, পানি জমা থাকে শীতকালে, এবং এই উদ্ভিদটা কোথায় জন্মায়, শীত প্রধান অঞ্চলে জন্মায়। তো যার কারণে কি হয়, তখন ওই অঞ্চলের পানিগুলোতে ওই যে গাছের পানি যেটা আছে, পানিতে কি হয়, পানিটা জমে যায়, ঠিক আছে, তখন এটা বরফে মনে হয়। এটা মনে রাখবা কি, উদ্ভিদটার বৈজ্ঞানিক নাম MC, একটু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। দংশন রুম হচ্ছে নামে আছে দংশন বা স্ট্যাপ করবে, কাটার মতো কিছু একটা সুচালু, ঠিক আছে, লম্বা সুচালু, এবং এখানে বিষাক্ত রম থাকবে, তো এটা যার কারণে তোমার জ্বালা হবে এবং চুলকানি হবে। সো এটার উদাহরণ কি, বিছুটি, আলকুশি, অগ্নিচ্যুতারা, ঠিক আছে, বিছুটি, আলকুশি, অগ্নিচ্যুতারা গাছে কি থাকে, দংশন রুম থাকে। এবং এই যে এপিডার্মাল রন্ধ্র দুই প্রকার, এপিডার্মিসের দুইটা প্রকার গর্ত বা রন্ধ্র পাওয়া যায়, একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে পানিপত্র রন্ধ্র, ঠিক আছে, বা পানিরন্ধ্র। যে পত্ররন্ধ্র যেটা আছে, এটাকে বলা হয় স্টোমাটা। স্টোমা মানে হচ্ছে মুখ, আটা মানে যুক্ত, তাহলে এটা হচ্ছে কি, স্টোমাটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো রক্ষীকুশ থাকে, রক্ষীকুশের বড় নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, রক্ষীকুশ দ্বারা পাতার যেটা স্টোমাটা আছে, স্টোমাটা দেখবা হচ্ছে কি, দুইটা এই যে রক্ষীকোষ বা হচ্ছে কি লেন্স আকৃতির কোষ দ্বারা কি থাকে, গার্ড করা থাকে, তাই এদেরকে বলা কি, গার্ড সেল। গার্ডের বাংলা নাম হচ্ছে কি, রক্ষী, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস ওয়াই কি রক্ষীকোষ বলা হয়। গেল, এরপর হচ্ছে কি, এই যে রক্ষীকোষের তার পাশে কিছু কোষ থাকে, বুঝছো, যারা হচ্ছে কি রক্ষীকোষে হেল্প করে, তাদেরকে সাবসিডিয়ারি সেল বা হচ্ছে সহকারী কোষ বলা হয়। তাদের কি বলা হয় ভাইয়া, সাবসিডিয়ারি সেল বা সহকারী কোষ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এই যে তুমি যখন যদি ইয়ার দিকে তাকাও, এই যে এটা ধরো হচ্ছে কি, এপিডার্মিসের ধরো এটা হচ্ছে রক্ষীকোষ, ঠিক আছে, এটা রক্ষীকোষ, এটা হচ্ছে কি আবার এদিকে কোষ আছে। এখন দেখবে এখানে বিভিন্ন কোষ ছিল,
তাহলে দেখবা হচ্ছে এই যে এপিডার্মিসের নিচে যে স্টোমাটার নিচে দেখবা একটা বড় একটা গর্ত থাকে, যেটাকে বলা হয় কি শ্বাসকটরি বা হচ্ছে বায়ুকটরি বা সাব স্টোমাটাল স্পেস, ঠিক আছে। সাব স্টোমাটাল, সাব মানে হচ্ছে নিচে, স্টোমাটাল মানে হচ্ছে স্টোমা মানে হচ্ছে শ্বাসকট, স্টোমাটাল বা স্টোমার নিচে, স্পেস মানে হচ্ছে জায়গা, তাহলে স্টোমাটার নিচে একটা জায়গা, ঠিক আছে। সরি, আচ্ছা তাহলে দেখো এরপর হচ্ছে কি যে নর্মালি সেটা দিনে খোলা থাকে, বাট রাতের বেলা কি হয়, পাথরকুচ উদ্ভিদে কি হয়, রাতের বেলায় খোলা থাকে এই যে স্টোমাটা, ঠিক আছে। আচ্ছা, পত্ররন্ধ্র কয়েক টাইপের হয়, সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে কি সাবসিডিয়ারি সেলের সংখ্যার ভিত্তিতে, ঠিক আছে, নট রক্ষীকোষের উপর ভিত্তি করে, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে ডায়াসেটিক, ডায়া মানে হচ্ছে আড়াআড়ি, তাহলে দুইটা সাবসিডিয়ারি কোষ আড়াআড়িভাবে থাকবে, সমকোণে বা আড়াআড়িভাবে থাকবে, ঠিক আছে, আড়াআড়িভাবে থাকতেছে, ঠিক আছে। প্যারাসাইটিক প্যারা মানে হচ্ছে প্যারালাল, দুইটি সমকোষীয় কোষ সমান্তরালভাবে থাকবে, সমান্তরালভাবে। তাহলে দেখো, তবে এন মানে একটি, আবার এ মানে হচ্ছে নট, আমরা জানি বায়োলজিক্যালটা এ মানে নট, তাহলে আইসো মানে সেম, তাহলে হচ্ছে কি সেম না, কয়টা সেম না, একটা সেম না, দেখো দুইটা সেম অ্যাপ্রক্সিমেটলি, বাট একটা সেম না, ঠিক আছে। তাহলে এখানে সাবসিডিয়ারি সেল সংখ্যা কয়টা ভাইয়া, 3টা। তোমার এখানে প্রশ্ন আসবে যে অ্যানাইসোসাইটিকে কয়টি রক্ষীকোষ থাকে, রক্ষীকোষ কিন্তু 2টা থাকে, সব জায়গায় রক্ষীকোষ কিন্তু 2টা, কিন্তু সাবসিডিয়ারি কোষ 3টা যায়, ঠিক আছে। টেট্রা নামে আছে 4টা, তাহলে 4টা সেল থাকবে, কি সেল, সাবসিডিয়ারি সেল, নট রক্ষীকোষ। আচ্ছা, একটির নামটা শুনলে সুতার মতো বা স্পোকের মতো, বা তাহলে দেখো এখানে একটা চাকা, কি রে, এখানে একটা চাকা, এখানে হচ্ছে কি কেন্দ্র, তাহলে চারদিকে স্পোকটা এরকম ছড়ানো থাকে না, ঠিক আছে। অ্যাক্টিনোসাইটিকে দেখবা ঠিক সেম, ঠিক আছে, অ্যাক্টিনোসাইটিকে সেম। আর অ্যানেমোসাইটিকে হচ্ছে কি বেশ কিন্তু ত্বকীয় কোষগুলো থেকে পৃথক করা যায় না, মানে হচ্ছে ধরো এটা হচ্ছে রক্ষীকোষ, তো এটা হচ্ছে তার পাশে কিছু কোষ আছে যারা হচ্ছে কি রক্ষীকোষকে হেল্প করতেছে, তাহলে এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। এখন ধরো হইলো কি এই কোষটা রক্ষীকোষকে সাহায্য করতেছে না, তাহলে এটা কি না, সাবসিডিয়ারি সেল না। এই যে অ্যানামোসাইটিকে দেখবা হচ্ছে কি তুমি কোনটা সাবসিডিয়ারি সেল, কোনটা এমনি নর্মাল সেল, কোনটা সাহায্য করতেছে, কোনটা সাহায্য করতেছে না, তুমি দেখে বুঝবা না, সেটার কোনো চিত্র এক্সিস্ট করে না, ঠিক আছে। আর হচ্ছে কি এই স্টোমাটা দিয়ে কি হয়, স্টোমাটা দিয়ে হচ্ছে কি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় গ্যাস ট্রান্সফার হয়, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ভিতরে ঢুকে, প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড ঢুকে, প্রয়োজনীয় যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় সেগুলো অক্সিজেনগুলো বের হয়, তাহলে যেগুলো হচ্ছে কি শ্বসনে ভূমিকা রাখে, অক্সিজেন থেকে ভূমিকা রাখে, এবং এখানে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যাওয়া যে প্রস্বেদনে সাহায্য করে, ঠিক আছে। এবং তুমি দেখবা হচ্ছে কি যে এখানে হচ্ছে আবার বিভিন্ন সময় কি হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড ঢোকার কারণে কি হয়, অনেক সময় সালোক সংশ্লেষণও হয়, ঠিক আছে। সো এইগুলো একটু পড়ে নিবা, কাজটা এখান থেকে পড়ে নিবা। তারপর হাইড্রাতুর হচ্ছে কি কচু, ঘটক দিয়ে মনে রাখবা, ঘটক, ঠিক আছে, কি দিয়ে মনে রাখবা ভাইয়া, ঘটক মানে ঘাস, টমেটো, কচু, গাছ টমেটো কচুর পাতার কিনারার দিকে দেখবা হচ্ছে কিছু কি থাকে, ছিদ্র বিশেষ থাকে, যাদেরকে বলা হয় কি পানিপত্ররন্ধ্র, যার ইংলিশ নাম হচ্ছে হাইড্রাতুড। আর হাইড্রাতুড দিয়ে পানি বের হয়ে যাওয়াটাকে বলা হয় কি ভাইয়া, নিঃস্রাবণ, পানি নির্গমন বা গাটেশন, নিঃস্রাবণ, পানি নির্গমন বা গাটেশন। তাহলে কি দেখো এই যে হাইড্রাতুডে তুমি দেখবা হচ্ছে নিচে কিছু কি দেখবা, যে ত্বকীয় কোষ দেখবা, যেগুলোকে এপিথেলিয়াম বা এপিথেম বলা হয়, ঠিক আছে, যেগুলা কি বলা হয় কি ভাইয়া, এপিথেলিয়াম বা এপিথেম, ঠিক আছে। এপিথেলিয়াম বা এপিথেমের নিচে কি থাকে, ওই যে পরিবহন টিস্যুর মধ্যে একটা টাইপের হচ্ছে কি ট্রাকিয়া বা ট্রাকিড, তাহলে এপিথেম বা এপিথেলিয়ামের মাঝে কি থাকে ভাইয়া, ট্রাকিড, বা যে ট্রাকিডের শেষ প্রান্ত, মনে রাখবা ট্রাকিডের শেষ প্রান্ত, নট ভেসেলের শেষ প্রান্ত। আমি একটা কোচিং সেন্টারে ভর্তি পরীক্ষার সময় কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে লেখা ছিল যে পানিপত্ররন্ধ্রের নিচে এপিথেলিয়ামের নিচে কি থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি যে বললাম পানি নির্গমন যে কাটেশন বলা হয়, এই যে এদিকে নর্মাল পানি ধরো পানি এতটুকু পর্যন্ত আসছে, এই যে কোষের ফাঁকা স্থান দিয়ে পানিটা আস্তে আস্তে বের হয়ে যায়, বুঝছো। তাহলে আমরা জানি কি এই যে পানির মধ্যে কোষের মধ্যে যে পানিগুলো মূল্যম দ্বারা পানি শুইতে হয়, পানির সাথে কি থাকে, বিভিন্ন খনিজ লবণও থাকে। তাহলে এই পানি যেগুলো আছে ট্রাকিয়া দিয়ে, সেগুলো তো মূল্যম থেকে শুইতে পানি আছে, তো এখানে কি থাকবে, আমরা বিভিন্ন খনিজ লবণও থাকবে। সো এই পানিগুলোর সাথে কি থাকে, বিভিন্ন খনিজ লবণ, কি হয়, পানির বিভিন্ন খনিজ লবণ নির্গমন হয়। আর পত্ররন্ধ্রে যে বাষ্পাকারে যেটা বের হয়, সেখানে জাস্ট পানি বের হয়, ঠিক আছে, খনিজ লবণগুলা কী হয় না, বের হয় না। আর এখানে বাষ্পাকারে বের হয়, এখানে হচ্ছে তরল আকারে নির্গমন হয়। পানিপত্ররন্ধ্র ম্যাক্সিমামলি রাতে খোলা থাকে, রাতে, তাই দেখবা হচ্ছে গাছ যখন একদম ভুরে ওটা গাছের চারপাশে দেখবা অনেক সময় পানি জমা হতে দেখা যায়, ঠিক আছে। এবং পত্ররন্ধ্র ঊর্ধ্বত্বক নিম্নত্বক থাকে, এটা জাস্ট পাতার কিনারায় থাকে। এবং এপিথেলিয়াম নাই, পত্ররন্ধ্রে কোনো এপিথেলিয়াম পড়ি নাই আমরা, রক্ষীকোষ থাকে, বাট এটাতে এপিথেলিয়াম থাকে, ঠিক আছে। এটা রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত, এটা নিয়ন্ত্রিত হয় না নর্মালি। আচ্ছা, গ্রাউন্ড মেডিস্টেম, এটা হচ্ছে কি এরপর আছে কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে কি এক টাইপের, এটা হচ্ছে কি আমি বলছিলাম
আমরা শুরুতেই যে পড়াশোনা পড়ছিলাম ত্বকীয় টিস্যু বা ডার্মাল টিস্যু এবং পরিবহন টিস্যু বাদে যা আছে সবগুলো হচ্ছে কি গ্রাউন্ড টিস্যু। মনে রাখবা এটাকে ফান্ডামেন্টাল টিস্যু বা আদি টিস্যু তন্ত্র নামে পরিচিত এবং এটা কোথা থেকে তৈরি হয়? পেরিব্লেম ভাজো টিস্যু থেকে তৈরি হয়। খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি যে এই টিস্যুগুলো অনেক সময় কি হচ্ছে প্যারেনকাইমা বলি। গ্রাউন্ড টিস্যুতে এক বা একাধিক স্তর দ্বারা গঠিত, যেগুলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা টিস্যু, এই 3 টাইপের টিস্যু মিলিত হয়ে গঠন করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি যে এই যে তুমি গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে বেসিক্যালি 2 ভাগে ভাগ করতে পারবে। একটা হচ্ছে কি বহিঃস্থলী অঞ্চল, 2 ভাগে ভাগ করা যায়, প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃস্থলী অঞ্চল, একটা হচ্ছে কি অন্তঃস্থলী অঞ্চল, ঠিক আছে? আচ্ছা, প্রথমে জানতে হবে স্টিলি কী জিনিস। স্টিলি হচ্ছে কি এখানে একটা ভেতরে মনে করবে এখানে একটা কুশের স্তর আছে যেটার নাম হচ্ছে পরিচক্র, ঠিক আছে, বা ফেরিসাইকেল। ফেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত যা আছে, ঠিক আছে, পেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত যা কিছু আছে সবগুলোকে বলা হয় কি ভাইয়া? স্টিলি অঞ্চল, ঠিক আছে? তাহলে পরিচক্র থেকে ভেতরে যা কিছু আছে সব কিছুকে বলা হয় কি? স্টিলি অঞ্চল। তাহলে দেখো, যেহেতু এটা স্টিলি অঞ্চল, স্টিলের ভেতরে জিনিসপাতিগুলোকে বলা হয় কি? অন্তঃস্টিলি। স্টিলের বাইরে জিনিসপাতিগুলোকে বলা হয় কি ভাইয়া? বহিঃস্থলী, ঠিক আছে? তাহলে অন্তঃস্থলী কি? স্টিলের ভেতর জিনিসটাকে অন্তঃস্থলী বলে, স্টিলের বাইরে জিনিসকে বলা হয় কি? বহিঃস্থলী। আর স্টিলি কি জিনিস? পরিচক্র, এবং তার ভেতরে থাকা জিনিসপাতিগুলোকে বলা হয় কি? স্টিলি অঞ্চল। আচ্ছা, এরপর হচ্ছে কি যে বহিঃস্থলী অঞ্চল। বহিঃস্থলী অঞ্চলের মধ্যে প্রথমে আছে কি? অধোত্বক। অধোত্বক কি আমরা ত্বক পড়ছিলাম না উপরে? এটা নিচে যে একটা লেয়ার থাকে, বুঝছো? সেটার নাম কি হচ্ছে? অধোত্বক। এই অধোত্বকটা হচ্ছে কি কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা নির্মিত। এবং কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো দেখবা হচ্ছে কি একটু মানে পানি পাস হইতে ইজিলি পানি পাস হতে দেয় না, বুঝছো? ইজিলি পানি পাস হতে দেয় না। এখন যেহেতু তারা ইজিলি পানি পাস হইতে দেয় না, এখন আমার মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে পানি শোষণ করা, আর এইগুলা পানি শোষণের জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সো যার কারণে কি হয়? মূলে দেখবা কি থাকে না? অধোত্বক থাকে না, মূলে অধোত্বক থাকে না, ঠিক আছে? বুঝতে পারছি? কাণ্ডে কি থাকে? অধোত্বক থাকে, মূলে অধোত্বক থাকে না, কারণ কাণ্ড দিয়ে পানি শোষণ হইতেছে না। এবং জানি কি কোলেনকাইমা স্ক্লেনকাইমা এগুলো খুব দৃঢ় হয়, তাহলে আর কি দেয়? দৃঢ়তা দেয়, ঠিক আছে? আচ্ছা, এই যে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে কি অধোত্বক নিচে, মানে হচ্ছে এটা হচ্ছে এপিডার্মিসের নিচে অধোত্বক থাকে। অধোত্বকের নিচে দেখবা কতগুলো বড় আকৃতি কোষ থাকে, ঠিক আছে? যারা কর্টেক্স মানে মনে রাখবা যে ব্যাংক, এরা কী করে? বিভিন্ন পানি এবং খনিজ লবণ সেভ করে, পানি এবং বিভিন্ন তোমার কোষীয় অঙ্গাণু, পানি এবং কোষের খাদ্য বলো বা যেটাই বলো সেটা কি করে? সেভ করে। এখন দেখো, মূলে আমরা জানি কি মূল দ্বারা পানি শোষিত হয় না। এখন তো উদ্ভিদ সবসময় পানি পাবে না, তাহলে তার কিছু পানি কি করে লাগবে? সেভ করে রাখা লাগবে। মূলের কি করা লাগবে? পানি সেভ করা লাগবে, যাতে যখন কি হবে না, যখন ইজিলি পানি পাওয়া যাবে না, তখন এই যে অঞ্চল থেকে পানিটা সাপ্লাই দিতে পারে। তাহলে কি হয়? মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট বা বড় হয়, ঠিক আছে? আর কাণ্ডে যেহেতু তো বেশি পানি সেভ করা লাগে না, তাই কয়েক স্তর বিশিষ্ট হয়। এবং এগুলো প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এবং এদের মাঝে কি থাকে? আন্তঃকোষীয় ফাঁকাস্থান থাকে। ডিজাইন হচ্ছে কি আন্তঃকোষীয় ফাঁকাস্থান দিয়ে, যাতে তোমার বিভিন্ন জিনিসপাতি, মূল দিয়ে শোষিত জিনিসপাতি কি হয়? ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? শোষিত বিভিন্ন জিনিসপাতি ট্রান্সফার হতে পারে। আচ্ছা, দেখো, সঞ্চয় যদি ওয়ার্ডটা পাও তাহলে হচ্ছে কর্টেক্স মাঝে মাঝে কী দেয়? হালকা পাতলা দৃঢ়তাও দেয়। আর কর্টেক্স গঠিত হয় ভাইয়া প্যারেনকাইমা টিস্যু দ্বারা, ঠিক আছে? মনে রাখবা, এই প্যারেনকাইমা টিস্যুটা খাদ্য তৈরি করতে পারে। প্যারেনকাইমা খাদ্য প্রস্তুত করতে পারে, ঠিক আছে? তাহলে যেহেতু কর্টেক্স কি প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, তাই এরা কী করতে পারে? খাদ্য সংশ্লেষণ বা সালু সংশ্লেষণ করতে পারে। তারপর কর্টেক্সের নিচে দেখবা হচ্ছে কি একটা ত্বক থাকে, যেটা হচ্ছে এন্ডোডার্মিস, ঠিক আছে? আচ্ছা, একস্তর বিষ্ট, যেটা হচ্ছে কি একস্তর বিষ্ট হয়, ঠিক আছে? একস্তর বিষ্ট হয়। তারপরে এটা নর্মালি দেখা যায় হচ্ছে মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। একবীজপত্রী উদ্ভিদে তুমি যদি একটা ঘাস নাও, তাহলে দেখবা হচ্ছে মাঝখানে কী হয়ে যায়? মাঝখানে দেখবা হচ্ছে ফাঁফা। বাঁশ বলো, মাছও তো একবীজপত্রী, তাহলে কী হয়? মাঝখানে ফাঁফা থাকে। এই রিজনটা কি? এই যে এই একবীজপত্রী উদ্ভিদ যেগুলো আছে, সেগুলার অন্তঃত্বক থেকে ভেতরে জিনিসপাতি যা আছে সব কিছু নষ্ট হয়ে যায়। তাহলে তুমি যদি এরপর থেকে যা পড়বো, সব কিছু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে না, ঠিক আছে? তাহলে দেখো, কই থাকে? মূলে এবং এক দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি থাকে? অন্তঃত্বক থাকে। একবীজপত্রী উদ্ভিদ ছিল, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ছিল, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবং এগুলো খুব সন্নিবিষ্ট হয় এবং এগুলোর মাঝে মাঝে কী হয়? যে সুবেরিন এবং লিগনিনের একটা আবরণ থাকতে পারে, যেটাকে বলে ক্যাসপেরিন স্প্রিং। মনে রাখবা, ক্যাসপেরি শালা যেমন সুবেরিন লিগনিন, সুবেরিন লিগনিন, ঠিক আছে? সুবেরিন লিগনিন। এবং এটার ফলে কি হয়? তোমার পানি যাতে একদম অতিরিক্ত, আমি তো দেখবো হচ্ছে কি অন্ততকে, এটা হচ্ছে অন্ততকের ভেতরে দেখবো ভাস্কুলার বান্ডাল আছে। সো এটার রিজনটা হচ্ছে কি যে অতিরিক্ত পানি যাতে একদম ভাস্কুলার বান্ডালে চলে আসে,
তাহলে তো একদম কী হয়ে যাবে, ভাস্কুলার বান্ডল অতিরিক্ত পানি তোমার ট্রান্সফার করে দেবে। আর আমার কিছু পানি তো জ্ঞাতেও কর্টেক্সের মধ্যে সেফ রাখা লাগবে, ঠিক আছে। সো যার কারণে স্পিরিন স্ট্রিপটা একটা প্রতিবন্ধকতার মতো সৃষ্টি করে। এখন কিছু কিছু অঞ্চলে কি হয়, ওই যে খোলা মুখ থাকে, এদিকে কি হয়, এদিকে যেসব অঞ্চলে খোলা মুখ থাকে সেগুলো আর কোষগুলো কী হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, যাদেরকে বলা হয় কি ভাইয়া প্যাসেজ সেল, ঠিক আছে। মানে আমি একবার বুঝাই বলি, যে অন্ততক যেটা আছে এটা ধরো অন্ততক, ঠিক আছে। এই অন্ততকের মধ্যে দেখবা হচ্ছে কি, এই অন্ততকের মধ্যে তোমার কি হয়, এই অন্ততকের মধ্যে কোষ যেগুলো আছে, কোষগুলোর চারপাশে তো কী আছে, কর্টেক্স আছে, তাহলে কর্টেক্সের মধ্যে পানি সেফ আছে এবং এখানে কী আছে, ভাস্কুলার বান্ডল আছে। তাহলে আমি যদি এটা যদি পানিকে ইজিলি ট্রান্সফার হতে দেয়, তাহলে এই কর্টেক্সের মধ্যে কোনো পানি সেফ থাকবে না, ঠিক আছে। সো যার কারণে হয় কি, অন্ততকের মধ্যে কোষগুলোর চারপাশে লিগনিন এবং সুবেরিনের একটা আবরণ থাকে। তো লিগনিন এবং সুবেরিন পানিকে ট্রান্সফার হতে দেয় না, তাহলে পানিকে একদম তাহলে এই কর্টেক্সে থাকা বা এই মূল লোমদ্রাসিত পানি একদম ভাস্কুলার বান্ডেল আসতে পারবে না। তাহলে কিছু কিছু অঞ্চলে কী হতে হবে, কিছু কিছু অঞ্চলে থাকবে যেখানে হচ্ছে কোষগুলো চারপাশে কি নাই, লিগনিন সুবেরিনের আবরণ নাই, ঠিক আছে। ধরো এই অঞ্চলটার যে কোষগুলো আছে, সেই কোষগুলো চারপাশে লিগনিন সুবেরিনের আবরণ নেই। তো যার কারণে কী হয়, কোষ প্রাচীরটা পাতলা হয়, ঠিক আছে। তো এই দেখো একটা দুইটা রুম, এখানে একটা ছোটো সরু পথ আছে, যেটাকে বলা হয় কি প্যাসেজ। তাহলে এই যে সেল দুটোটা একটা ছোটো একটা পথের মতো সৃষ্টি করছে না, তাই এটাকে বলা হয় কি প্যাসেজ সেল বলা হয়, যাদের কোষ প্রাচীর পাতলা। দ্বিবীজপত্রী আর হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ অনেক সময় দেখবা হচ্ছে কি এই লেয়ারে প্রচুর একটা শ্বেতসারের আবরণ থাকতে পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে বেসিক্যালি শ্বেতসারের আবরণটা দেখা যায়, ঠিক আছে। বা হচ্ছে কি যে স্টার্চ শীত যেটা বলা হয় আর কি, অত বেশি ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। আচ্ছা, কাজ বললাম কি, এটা হচ্ছে কি বাঁধের মতো কাজ করে, অন্ততক বাঁধের মতো কাজ করে, অতিরিক্ত পানি যাতে যাইতে না পারে, ঠিক আছে। আর অতিরিক্ত পানি চলে যাইলে কি হয়, মূলে চাপ বেড়ে যাবে, পানি চাপ বেড়ে যাবে, অতিরিক্ত পানি চলে যাইলে তাহলে কি মূল্য চাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, খাদ্য সঞ্চয় করে, হ্যাঁ এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, অন্তঃস্থলী অঞ্চল কি, তাহলে পরিচক্র এবং তার ভিতরে জিনিসপাতি। তাহলে পরিচক্র কি হয়, ভাস্কুলার বান্ডল পরিচক্র যেটা আছে, ঠিক আছে। পরিচক্রে কী হয়, ভাস্কুলার বান্ডল এক বা একাধিক স্তর বিশিষ্ট প্যারেনকামা টিস্যু বা প্যারেনকামা টিস্যু বা স্ক্লেরেনকামা টিস্যু দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে কি পরিচক্র কি, অন্ততকের নিচে এক বা একাধিক স্তর বিশিষ্ট প্যারেনকামা বা স্ক্লেরেনকামা টিস্যু, ঠিক আছে। কিন্তু তোমার দুইটা ওয়ার্ড আছে, যেটা হচ্ছে কি কুমড়া কুমারিকা, মনে রাখবা হচ্ছে কি শখ দিয়ে মনে রাখবা, শখ দিয়ে কুমড়া কুমারিকা উদ্ভিদে দেখবা সদে মনে রাখবা হচ্ছে স্ক্লেরেনকামা টিস্যু নির্মিত স্তর থাকে। অর্থাৎ আমি বলি পরিচক্রটা বেসিক্যালি থাকে হচ্ছে পরিচক্রটার নিচেই বেসিক্যালি তোমার ভাস্কুলার বান্ডলটা অবস্থান করে। এখন এই যে কুমড়া কুমারিকা যে উদ্ভিদটা আছে, সেই উদ্ভিদের ভাস্কুলার বান্ডলের উপরের দিকে দেখবা তোমার এই যেগুলো আছে, যে পরিচক্রের কোষগুলো দেখবা স্ক্লেরেনকামা টিস্যু নির্মিত। তো যার কারণে এটা একটা শক্ত টুপের মতো দেখা যায়, যেটাকে হার্ড বাস্ট বা গুচ্ছটুপি বলে। তুমি মনে রাখবা এরকম শখ দিয়ে মনে রাখবা, শখ খাইলে কী হয়, বাস্ট হয় বা ব্লাস্ট হয়, ঠিক আছে। বাস্ট হয় বা ব্লাস্ট হয়। সো মনে রাখবা শখ খেলে কী হয়, বাস্ট হয়। শখ দিয়ে মনে রাখবা স্ক্লেরেনকামা এবং কদে মনে কুমড়া কুমারিকা, ঠিক আছে। আচ্ছা, এই চাইলে হচ্ছে কি পরিচক্র চাইলে কী হতে পারে, সেকেন্ডারি বাজক টিস্যু সৃষ্টি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই পরিচক্রটার কাজ কি, খাদ্য সঞ্চয় করা, দৃঢ়তা দেওয়া। মনে রাখবো বইয়ের অন্য জায়গায় আছে, এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে নন নাইট্রোজিনাস, অর্থাৎ নাইট্রোজেন নাই এরকম খাদ্য সঞ্চয় করে। এবং উদ্ভিদে দেখবা হচ্ছে কি যে উদ্ভিদের এটা একটা মূল তৈরি হলো, মূলের যে পাশাপাশি আরেকটা মূল তৈরি হলো। উদ্ভিদের মূল কীরকম, এটা একটা উদ্ভিদ ধরো, মাটির নিচে মূলটা এরকম না। তাহলে এখানে কি হয়, এই যে অঞ্চলটাতে কি হয় ভাইয়া, এখানে একটা মূলাল আছে, তো মূলের থেকে চারপাশে একটা মূল সৃষ্টি হয়। এই যে মূল যেটা সৃষ্টি হয় সেটা কাজ কি, পরিচক্র। নাম আছে কি পরি বা পেরি মানে কি আমরা জানি চারপাশে, তাহলে চারপাশে কি সৃষ্টি করবে, মূল সৃষ্টি করবে, ঠিক আছে। পার্শ্বমূল পফর পরিচক্র, পফর পার্শ্বমূল, পফর পরিচক্র, পফর পার্শ্বমূল সৃষ্টি করবে কে, পরিচক্র। আচ্ছা, মজ্জারসি আমরা জানি কি হাড্ডি মজ্জা, আমরা বলি লোহিত, আমরা বলি কি অস্থি মজ্জা কি মানে কি হাড্ডির ভেতরে থাকা কিছু জিনিস, যেগুলো হচ্ছে কি করে তোমার বিভিন্ন ফ্যাটি টিস্যু বা কি বিভিন্ন যেগুলো বলে খাদ্য উপাদান কি সঞ্চয় করে আর কি, এডিপোস টিস্যু থাকে প্রচুর পরিমাণ। তাহলে মজ্জা বা মেডুলা কী করে, তোমার খাদ্য সঞ্চয় করে, প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে। আর স্ক্লেরেনকামা টিস্যু দ্বারা যদি মজ্জা তৈরি হয়, এমনি নর্মালি প্যারেনকামা দ্বারা তৈরি হয়, যেটা এখানে দেওয়া আছে যে কখন প্যারেনকামা টিস্যু দ্বারা নির্মিত হয়। আর যেহেতু যদি কখনো স্ক্লেরেনকামা টিস্যু নির্মিত হয়, তখন দৃঢ়তা দিবে, জানি স্ক্লেরেনকামা হার্ড হয়। আর মজ্জারসি মানে কি দেখবা, অর্থাৎ ধরো জাইলেমের একটা জাইলেম সবগুলো জাইলেম
এগুলো ফ্লোয়েম 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 ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে এদিকে কতগুলো কোষ দেখবা হচ্ছে কি কোষের লেয়ার, যেগুলো হচ্ছে মজ্জাই বেসিক্যালি, বাট সেগুলো দেখবা কেন্দ্রের দিকে যাই মনে হবে একটা জালের বা একটা রশির মতো সৃষ্টি করছে, ঠিক আছে, যেরকম চাকা তো চাকার কেন্দ্র থেকে চারপাশে যে স্পোক দৌড় মানে না সেরকম মনে হবে, সেটাকে বলা হয় মজ্জারশি। মজ্জারশি যেহেতু পরিবহন টিস্যুর কাছাকাছি থাকে তাই এরা কি পরিবহনে সাহায্য করে, ঠিক আছে, খাদ্য ও পানি পরিবহনে করে বা সাহায্য করে। এরা চাইলে কখনো সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করতে পারে, ঠিক আছে, মানে মোটা হতে পারে। আর পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল টিস্যু থাকে, এটা ভয়ানক ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাতা দুই টাইপের আছে, একটা হচ্ছে কি যে বিষমপৃষ্ঠ পাতা, একটা সমপৃষ্ঠ পাতা। আর সমপৃষ্ঠ মানে হচ্ছে যে পাতা দুই পৃষ্ঠটা সমান বা দেখতে একই রকম, আর বিষমপৃষ্ঠ মানে দুই পাতার দুই পৃষ্ঠটা দেখতে ডিফারেন্ট। আর আমরা জানি হচ্ছে কি দুইটা মনে রাখবা, পাতার মেসোফিল টিস্যু দুই টাইপের কোষ দ্বারা দুই টাইপের থাকতে পারে, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি আর একটা হচ্ছে কি স্পঞ্জি, একটা হচ্ছে পেলিসেট। তাহলে হচ্ছে কি দেখো নামে আছে সেট, আমরা বলি হচ্ছে গ্লাসের সেট, জগ সেট, বাটি সেট, সেট মানে হচ্ছে অনেক সমষ্টি। তাহলে এখানে দেখো এই কোষগুলো একটার সাথে একটা খুব ঘনভাবে সন্নিষ্ট না, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় কি পেলিসেট প্যারেনকাইমা। এটাকে বলা হয় কি ভাইয়া, এটাকে বলা হয় কি, দেখো এখানে লেখা আছে এটার নাম কি পেলিসেট প্যারেনকাইমা। আর দেখো স্পঞ্জ মানে কি, স্পঞ্জ মানে দেখবা হচ্ছে কি যে তার ভিতরে প্রচুর ফাঁকা স্থান থাকবে। তাহলে দেখো কোষগুলোর মধ্যে প্রচুর ফাঁকা স্থান আছে, তাহলে এটাকে বলা হয় কি স্পঞ্জি প্যারেনকাইমা, ঠিক আছে। এখন দেখবা হচ্ছে কি যারা সমপৃষ্ঠ পাতা তাদের উভয়ত্বক, যারা সমপৃষ্ঠ পাতা অর্থাৎ দুনো পাতা দুনো পৃষ্ঠ সমান, তারা দেখবা হয় কি যে তাদের যারা দুনো পৃষ্ঠ সমান তাদের পাতার মধ্যে হয়তো পেলিসেট প্যারেনকাইমা থাকবে, না হলে হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা থাকবে, ঠিক আছে। কিন্তু 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 যারা হচ্ছে কি যে বিষমপৃষ্ঠ পাতা তাদের কি হয়, তাদের দেখবা হচ্ছে কি তাদের পাতার মধ্যে পেলিসেট প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেনকাইমা দুটোটা থাকে, ঠিক আছে। সো এটা এখানে লেখা আছে, এখানে খুঁজে টুলে পাবা, এখানে পড়লে এটা পাবা। আচ্ছা, এরপর ভাই একটা জিনিস বলে রাখি, মনে রাখবা যদি সমপৃষ্ঠ পাতা হয়, সমপৃষ্ঠ পাতার কি হয়, পত্ররন্ধ্র থাকবে হচ্ছে কি নিচে নিম্নতকে, ঠিক আছে। তাহলে সমপৃষ্ঠ পাতার থাকবে কই নিম্নতকে, আর বিষমপৃষ্ঠ পাতার কই থাকবে ঊর্ধ্বতকে, উভয়তকে। বিষমপৃষ্ঠ পাতার থাকবে, বিষমপৃষ্ঠ পাতার পত্ররন্ধ্র থাকবে উভয়তকে, আর সমপৃষ্ঠ পাতার পত্ররন্ধ্র থাকবে নিম্নতকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া কি ভুল বললাম? আচ্ছা, এটা মনে হয় উল্টা বলছি ভাইয়া, যে সমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে দেখবা হচ্ছে কি উভয় থাকে, আর বিষমপৃষ্ঠ পাতার থেকে দেখবে যে জাস্ট বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে দেখবে জাস্ট নিম্নতকে থাকে, ঠিক আছে। ভাই এটা ভুল বলছি, একটু উল্টা বলছি, এটা একটু উল্টা হবে, ঠিক আছে, একটু উল্টা হবে। আচ্ছা দেখো ভাস্কুলার বান্ডাল, ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন। আমরা দেখবো হচ্ছে মানুষের ক্ষেত্রেও সেম, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্ত সংবহন যেখানে আছে সেখানে বুঝবা হচ্ছে কি ভাস্কুলার ওয়ার্ডটা আছে। তাহলে আমরা জানি কি উদ্ভিদে পরিবহন করে জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে, এবং জাইলেম ফ্লোয়েম মিলে কি গঠন করে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠন করে, যাদের এক নাম হচ্ছে ফেসিকুলার টিস্যুতন্ত্র, ফেসিকুলার মানে হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, আরেক নাম হচ্ছে কি যে পরিবহন টিস্যুতন্ত্র, ঠিক আছে, পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। জাইলেম ফ্লোয়েম নিয়ে বেসিক্যালি পরিবহন টিস্যুতন্ত্রটা গঠিত হয়, ঠিক আছে। দেখো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখবা হচ্ছে কি কতগুলো কোষস্থ থাকে, যাদেরকে বলা হয় কি ভাইয়া ক্যাম্বিয়াম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ক্যাম্বিয়াম দেখবা হচ্ছে কি, আমি বলি আমরা একটা জিনিস এখানে বলছিলাম, আচ্ছা এখানে আমি লিখি, আমরা জানি হচ্ছে কি যে তুমি দেখবা হচ্ছে কি ওই যে পরিচক্রের ভেতরেই বেসিক্যালি ভাস্কুলার বান্ডালটা সজ্জিত থাকে, ঠিক আছে, পরিচক্রের ভেতরেই ভাস্কুলার বান্ডালটা সজ্জিত থাকে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের এখানে হচ্ছে কি তাকে অন্ততক, ঠিক আছে, এখানে অন্ততক ভাই বলছিলাম কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি হয়, মাঝখানে অংশটা নষ্ট হয়ে যায়, তাহলে এই যে ভেতরে পাটটা থাকবে না, আর ভেতরে পাটটা না থাকলে আমার তো ভাস্কুলার বান্ডাল থাকা লাগবে, তখন ভাস্কুলার বান্ডালটা কী করে এইখানে থাকা কর্টেক্সের মধ্যে ছড়ায় ছিটায় থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ভাস্কুলার বান্ডালটা কই থাকে ভাইয়া, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডালটা সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কর্টেক্সে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, ঠিক আছে, বুঝতে পারছি। একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল প্রায় সেম, ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স করা লাগবে না। আচ্ছা, জাইলেম টিস্যু তার প্রকার কোষ দ্বারা গঠিত, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা, এই 4 টাইপের কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে এই যে 4 টাইপের কোষের মধ্যে জাস্ট জাইলেম প্যারেনকাইমা যেটা আছে সেটা হচ্ছে কি জীবিত কোষ, সজীব কোষ হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে। এবং এই যে জাইলেম প্যারেনকাইমা আমরা জানি কি খাদ্য প্রস্তুত করতে পারে, প্যারেনকাইমা কোষ যেখানে সেখানে খাদ্য তৈরি হয়, ঠিক আছে। এবং মনে রাখবা এই যে নগ্নবীজি ফানবর্গীয় বা আরেক নাম হচ্ছে টেরিডোফাইটা, নগ্নবীজি আরেক নাম হচ্ছে জিমনোস্পার্ম উদ্ভিদে কি হয় না ভেসেল থাকে না, ঠিক আছে। নগ্নবীজি উদ্ভিদের সবচেয়ে উন্নত হচ্ছে নিটাম, এই নিটামের মধ্যে কি দেখা যায় সরল টাইপের কি দেখা যায়
ভেসেল দেখা যায়। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে সরল টাইপের কি দেখা যায় ভাইয়া? নগ্নবীজ উদ্ভিদের সরল টাইপের কি দেখা যায়? ভেসেল দেখা যায়। আবৃত উদ্ভিদে কি থাকার কথা? ভেসেল থাকার কথা, ঠিক আছে। তবে এই তিনটা গোত্র WTT মনে রাখবো হচ্ছে WTT গোত্রে কি থাকে না? ভেসেল থাকে না, ঠিক আছে। আচ্ছা, সরু গর্তযুক্ত, ছোট গর্তযুক্ত থাকলে প্রোটোজাইলাম, আর মোটা গর্তযুক্ত বা বড় গর্তযুক্ত থাকলে তাকে হচ্ছে মেটাজাইলাম বলা হয়, ঠিক আছে। মূলে মনে রাখবা, মূলে কম দিয়ে মনে রাখবা। একটা জিনিস ওয়ার্ড মনে রাখবা, কম। একটা ওয়ার্ড মনে রাখবা হচ্ছে কি ভাইয়া? কম ওয়ার্ড একটা মনে রাখবা, কম। মনে রাখবা হচ্ছে কি? দিয়ে মনে রাখবা মূলে মেটাজাইলাম কেন্দ্রে থাকে, আর কেন্দ্রের দিয়ে মনে রাখবা এক্সার্ক। তাহলে হচ্ছে কি মূলে কোন ধরনের টিস্যু দেখা যায়? মূলে কোন ধরনের দেখা যায়? এক্সার্ক কই? আচ্ছা, আমরা এক্সার্ক দেখতেছি, এক্সার্ক, ঠিক আছে, এক্সার্ক। তাহলে হচ্ছে দেখো, মূলের ভাস্কুলার বান্ডল মেটাজাইলাম প্রোটোজাইলাম পরিধির দিকে, মেটাজাইলাম কেন্দ্রের দিকে থাকে, এবং কি হয়? যাদেরকে এক্সার্ক বলা হয়। দেখো এন্ডার্কের দন্তিনয়েডও আছে না, কাণ্ডতে দন্তিনয়েডও আছে না। তাহলে দেখো লেখা আছে কাণ্ড, ঠিক আছে। এটা একটা উল্টা, এক্সার্ক ও এন্ডার্ক একটার একটা উল্টা। পাতায় কি হয়? পাতায় দুনো সাইডে কি হয়? প্রোটোজাইলাম মেটাজাইলাম দুনো সাইডে থাকে, তাই এটাকে বলা কি? মেসার্ক। মেসার্ক হয়ে থাকে পাতায়, ঠিক আছে। আচ্ছা, ফ্লোয়েম টিস্যু 4 প্রকার। ফ্লোয়েম টিস্যু হচ্ছে কি 4 প্রকার, কোষ দ্বারা গঠিত, নট 4 প্রকার, ঠিক আছে। সিমনল সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকামা এবং ফ্লোয়েম ফাইবার। তো দেখো এই যে ফ্লোয়েম ফাইবার একমাত্র মৃত কোষ, ঠিক আছে। এই যে ওখানে হয়েছে কি 3টা কোষ হচ্ছে মৃত, একটা কোষ জীবিত। ফ্লোয়েমে উল্টা, 3টা কোষ জীবিত, একটা কোষ মৃত, ঠিক আছে। মৃত কোনটা? ফ্লোয়েম ফাইবার, ঠিক আছে। দেখো ফ্লোয়েম যে সিপনল যেটা আছে, সিপনলের নিউক্লিয়াস থাকে না, তাহলে নন নিউক্লিয়ার সেল, অর্থাৎ যে কোষে নিউক্লিয়াস থাকে না, এরকম উদাহরণ কি? RBC, অনুচক্রিকা এবং সিপনল, তাদের কি নাই? নিউক্লিয়াস নাই, ঠিক আছে। এই যে আমরা জানি কোষের বিভিন্ন রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াস দ্বারা। যেহেতু সিপনলের নিউক্লিয়াস নাই, তাহলে তার পাশে একটা কোষ আছে যেটাকে হলো সঙ্গী কোষ। সঙ্গী মানে হচ্ছে কম্পেনিয়ন, যে সঙ্গী কোষ যেটাতে একটা বড় নিউক্লিয়াস থাকে। তো এইটা করে কি? নিজের কাজ তো সাথে সাথে সঙ্গীর বা সিপনলের কাজও সামলাই দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি সিপনল নর্মালি নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। কিছু সঙ্গী কোষ থাকে, তবে নগ্নবীজ উদ্ভিদে কি হয়? টিস্যুতে সঙ্গী কোষও থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েম অবস্থিত ফ্লোয়েম ফাইবারকে মনে রাখবো। ফ্লোয়েমের যে ফাইবারটা আছে, ফ্লোয়েম ফাইবার, যেটাকে বলা হয় কি? বাস্ট ফাইবার, এবং সেটাই হচ্ছে কি আমরা পাঠের আঁশ নামে পরিচিত, ঠিক আছে, বাস্ট ফাইবার। আচ্ছা, পরিবহন টিস্যু হচ্ছে কি? যে একটা জাইলেম একটা ফ্লোয়েম একত্রিত হয়ে, একটা জাইলেম ও একটা ফ্লোয়েম, যখন জাইলেম ফ্লোয়েম একত্রিত কাছাকাছি অবস্থান করে, তখন তারা কি গঠন করে? পরিবহন টিস্যু গঠন করে, ঠিক আছে। যখন তারা কি গঠন করে ভাইয়া? পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল গঠন করে, ঠিক আছে। এখন তারা হচ্ছে কি? যে ভাস্কুলার বান্ডল গঠন করে, যার মাধ্যমে হচ্ছে কি? যে উদ্ভিদের পরিবহনের দায়িত্বটা কমপ্লিট হয়, ঠিক আছে। এরপর আছে হচ্ছে কি? একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের উদ্ভিদের টিস্যুতন্ত্রের মধ্যে আমরা একটু আগে পড়ছিলাম না, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? যে প্রোটোডার্ম, একটা হচ্ছে কি? যে এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, একটা ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো এপিডার্মের মধ্যে আমরা পড়ছিলাম কি? যে এপিডার্মিস, আমরা পড়ছিলাম হচ্ছে কি? যে কিছু কি থাকে এপিডার্মালের মধ্যে? আবরণ তৈরি করে, দেহের আবরণ তৈরি করে, এবং সেটা 2 টাইপের টিস্যু থাকে। একটা হচ্ছে কি? এপিডার্মিস এবং পেরিডার্ম, ঠিক আছে। পেরিডার্ম হচ্ছে কি? এপিডার্মিসের নিচের কিছু টিস্যু থাকে, যেগুলোকে পেরিডার্ম বলা হয়। সো এটা নিয়ে আলাদা একটা জিনিস আছে, টপিক আছে, পেরিডার্ম, ফেলুজেন, এরকম কিছু জিনিস আছে। সো এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, সেগুলো নিয়ে আমি বিস্তারিত কখনো বলবো, অত বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট মনে রাখা হচ্ছে পেরিডার্ম থেকে কী তৈরি হয় ভাইয়া? পেরিডার্মের কোষগুলো হচ্ছে কর্ক টিস্যু এবং কর্ক ক্যাম্বিয়াম, ঠিক আছে। আচ্ছা, গ্রাউন্ড টিস্যুতন্ত্র কী আছে? প্যারেনকামা, কোলেনকামা, স্ক্লেরেনকামা আছে, যেগুলো প্যারেনকামা টিস্যুতন্ত্র গঠিত, প্যারেনকামা কোষ দ্বারা। কোলেনকামা টিস্যু দ্বারা গঠিত হচ্ছে কি? কোলেনকামা টিস্যু দ্বারা। স্ক্লেরেনকামা দ্বারা গঠিত, স্ক্লেরেনকামা টিস্যু দ্বারা, ঠিক আছে। আচ্ছা, ভাস্কুলার টিস্যুতন্ত্র জাইলেম ফ্লোয়েম, যেগুলো এখানে কী কোষ দ্বারা গঠিত, এগুলো দেখে নিবা। এগুলো আপনি নর্মালি তোমরা সবগুলাই পারবা, বুঝছো। জাস্ট একটাই দেখে নিবা, সেটা হচ্ছে পেরিডার্ম, যেটা টিস্যুতন্ত্র আছে, এটা রক্ষী কোষ, কর্ক কোষ এবং কর্ক ক্যাম্বিয়াম দ্বারা গঠিত, ঠিক আছে। কর্ক কোষ এবং কর্ক ক্যাম্বিয়াম দ্বারা গঠিত। আচ্ছা, সেটাও বুঝে গেল। ভাস্কুলার বান্ডালের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডাল কয়েক প্রকার হতে পারে। আমরা এগুলো পড়ার আগে ডিরেক্টলি এখানে একটা ছক আছে, সেটাই পড়ে ফেললে হয়ে যাবে। সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল কয়েক টাইপের হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে হরিয়, একটা হচ্ছে কেন্দ্রিক, ঠিক আছে। আমরা এখানে লিখে ফেলবো উদাহরণ, এখান থেকে বেসিক্যালি আসবে হচ্ছে উদাহরণ। ওরে করে নাচবা কখন? যখন হচ্ছে কি? বিয়ে টিয়ে কিছু একটা হবে। বিয়ে হলে সেখানে কি থাকবে? পুষ্প থাকবে। তাহলে হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে, তাহলে যদি মূল মজা হবে বা মূল অনুষ্ঠানে কী করবো? ওরে বলে নাচবা, সেখানে কী থাকবে? ফুল থাকবে। তাহলে পুষ্পক উদ্ভিদের মূলে থাকবে ওরিও, ঠিক আছে। আচ্ছা,
এরপর হচ্ছে হাইড্রোসেন্ট্রিক এবং হচ্ছে কি যে ল্যাপ্টোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিকের নাম হচ্ছে কি ভাইয়া ফ্লোয়েম সেন্ট্রিক, এটাকে ফ্লোয়েম সেন্ট্রিকও বলা হয়। ফ্লোয়েম সেন্ট্রিক মানে হচ্ছে কি যে এখানে কেন্দ্রে ফ্লোয়েম থাকবে। ফ্লোয়েম মানে হচ্ছে ফুড না, আমাদের একটা প্রয়োজনীয় আমাদের একটা ফুডের নাম হচ্ছে কি ড্রাই কেক, ঠিক আছে। যদি ড্রাইশিয়ানাটা দেখো যেখানে এখানে দেওয়া আছে যে ফ্লোয়েম কেন্দ্রিক ড্রাইশিয়ানা, ঠিক আছে, ওয়াই দিয়ে মনে রাখবে ইয়োক্কা। ড্রাইশিয়ানা বা ইয়োক্কা যেটা আছে যেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কী বলে ফ্লোয়েম কেন্দ্রিক বা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক, ঠিক আছে। এখন মনে রাখবা ভাইয়া ফ্লোয়েম সেন্ট্রিক যেটা আছে বা হচ্ছে কি ল্যাপ্টোসেন্ট্রিক যেটা আছে, মানে তোমার ডিরেক্টলি কেন্দ্রিক যেগুলো আছে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক বা এবং ল্যাপ্টোসেন্ট্রিক যেগুলো আছে সেগুলো কি জানো, সেগুলো হচ্ছে কি তোমার বেসিক্যালি টেরিডোফাইটাই দেখা যায়, যে ফানবর্গীয় উদ্ভিদে দেখা যায়। তাহলে তুমি প্রথমে শিওর হবা যদি তোমার অপশনের মধ্যে দেখা থাকে প্রশ্নে যদি কখন লেখা থাকে যে যেটা দেখতেছো সেটা হচ্ছে টেরিডোফাইটা কিছু হয়, তাহলে বুঝবা কি ভাইয়া এটা কি কেন্দ্রিক কিছু একটা কেন্দ্রিক টিস্যুতন্ত্র থাকবে, ভাস্কুলার বান্ডাল থাকবে। এবার যদি ড্রাইশিয়ানা বা ইয়োক্কা থাকে তাহলে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক বা হচ্ছে ফ্লোয়েম সেন্ট্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক, এটা বাদে বাকি যা আছে সবগুলা কি হাইড্রোসেন্ট্রিক, ঠিক আছে। আচ্ছা, সমদ্বিপার্শ্বীয় দি আছে না, দি থেকে মনে রাখবা দ্বিমত। দেখবা হচ্ছে কি তুমি যখন বোটানি পড়বা 3টা উদ্ভিদ আছে, কুমড়া, শশা, লাউ, এটা 3বার সব জায়গায় দেখবা হচ্ছে পেঁচা লাগাই। এটা হচ্ছে তুমি যখন ওই যে আবৃত্তি বীজ অগ্নবীজি পড়বা তখন দেখবা হচ্ছে বুঝবা। তাহলে হচ্ছে লাউ কুমড়া শশা, ঠিক আছে, লাউ কুমড়া শশা। তাহলে লাউ কুমড়া শশা কোনটা দেখতে পাবা, লাউ কুমড়া শশা সমদ্বিপার্শ্বীয় দেখবা। মনে রাখবো কিভাবে, দ্বিমত পোষণ করে সবসময়, লাউ কুমড়া শশা সবসময় দ্বিমত পোষণ করে। আর সেই থেকে মনে রাখবা হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয় কারা, লাউ কুমড়া শশা, এদের কাণ্ড, ঠিক আছে, শশা কাণ্ড বাদায় দ্বিমত পোষণ করে, কি বাদায়, কাণ্ড বাদায়, ঠিক আছে। আচ্ছা, মুক্ত আছে, এরপর আছে কি ভাইয়া বদ্ধ, ঠিক আছে। আচ্ছা, মুক্ত এবং বদ্ধ, এরপর হচ্ছে কি কীভাবে বুঝবো কোনটা মুক্ত এবং কোনটা বদ্ধ, কীভাবে মনে রাখবো ভাইয়া, সেটা মনে রাখবা যদি মুক্ত হয় তাহলে হচ্ছে কি যে আমরা জানি কি এবং মনে রাখতে একটা ওয়ার্ড মনে রাখবো, সেটা হচ্ছে এবং। তাহলে বদ্ধ থাকবে কোথায়, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। তাহলে মুক্ত থাকবে কই, মুক্ত থাকবে হচ্ছে কই ভাইয়া, মুক্ত থাকবে হচ্ছে বাকি আছে কি কে, দ্বিবীজপত্রী, সাথে কি দ্বিবীজপত্রীর সাথে হচ্ছে কি যে নগ্নবীজ উদ্ভিদ, ঠিক আছে, নগ্নবীজ উদ্ভিদ। বুঝতে পারছি, এটাই হচ্ছে কি যে কাজ। এবার হচ্ছে ভাইয়া এগুলাকে একবার করে দিয়ে এখানে মনে রাখবা। আচ্ছা, আমি এখানে একবার এটা থেকে বুঝাই দেয়, সেটা হচ্ছে কি যে এটা ধরো হচ্ছে কি তোমার পরিচক্র, এটা হচ্ছে ডিরেক্টলি গাছের গুড়ি, এটা হচ্ছে কি এখানে ধরো এখানে হচ্ছে যে তোমার কেন্দ্র, এখানে আছে কি জাইলেম ফ্লোয়েম, এখানে জাইলেম আছে, এখানে ফ্লোয়েম আছে, দেখো এটা একটা ব্যাসার্ধ না, জাইলেম ফ্লোয়েম যদি দেখো ব্যাসার্ধের উপরে অবস্থিত হয় এবং তারা একটার সাথে একটা যুক্ত থাকে, তাহলে তুমি কি বলবা, তাদেরকে সংযুক্ত বলবা, ঠিক আছে। এখন সংযুক্ত দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে কি সংযুক্তের মধ্যে একটা হচ্ছে কি সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সংযুক্তের হতে পারে সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। তাহলে দেখো সমপার্শ্বীয় হচ্ছে কি জাইলেম থাকবে, ফ্লোয়েম, ঠিক আছে, সমদ্বিপার্শ্বীয় দেখাচ্ছি, জাইলেম ফ্লোয়েম এবং জাইলেম থাকবে, অর্থাৎ জাইলেম মাঝখানে থাকে সবসময়, ফ্লোয়েম দুই পাশে যদি ফ্লোয়েম থাকে, ফ্লোয়েম থাকে ভাইয়া, দুই পাশে যদি ফ্লোয়েম থাকে তখন মনে করবা কি এটাকে হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবং সমদ্বিপার্শ্বীয় সবসময় কি হয়, সমদ্বিপার্শ্বীয় সবসময় দুই পাশের ফ্লোয়েমের মাঝখানে কি থাকে, ক্যাম্বিয়াম থাকে। আর ক্যাম্বিয়াম থাকা মানে হচ্ছে কি বেসিক্যালি মুক্ত। মনে রাখবা জাইলেম ফ্লোয়েম একটার সাথে একটা লেগে থাকা মানে হচ্ছে কি এরা একটার সাথে এটা বদ্ধ হয়ে গেছে না, তাহলে বদ্ধ। ক্যাম্বিয়াম থাকা মানে হচ্ছে একটা থেকে মুক্ত, ঠিক আছে। তাহলে সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ কি হয়, মুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, মুক্ত সমপার্শ্বীয় কী হবে, একটা জাইলেম থাকবে, একটা জাস্ট অনলি একটা জাইলেম, একটা ফ্লোয়েম থাকবে। এবং যদি মাঝখানে কি থাকে, ক্যাম্বিয়াম থাকে, তাহলে এটা কি, ক্যাম্বিয়াম থাকলে এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। আর যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে এটা কি ভাইয়া, বদ্ধ সমপার্শ্বীয়। বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি। আর ধরো জাইলেম ফ্লোয়েম একটা ব্যাসার্ধে নাই, এর একটা এখানে, একটা তার পাশে একটা, অর্থাৎ এখানে জাইলেম এখানে ফ্লোয়েম, তখন তাদের কি ওরিও, ঠিক আছে। এবং ওরিওতে দেখবা হচ্ছে কি জাইলেম ফ্লোয়েম নর্মালি একটার সাথে একটা বান্ডাল গঠন করে না, আমি বলছি বান্ডাল মানে কি, পরিবহন টিস্যুগুলো একটার সাথে একটা কাছাকাছি থেকে পরিবহনের কাজ করবে, কিন্তু এরা কাছাকাছি থাকে না, এরা পরিবহন টিস্যু বান্ডাল গঠন করে না, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রিকে দেখবা হচ্ছে কি মাঝখানে
একটা থাকবে ধরো জাইলেম কেন্দ্রিক, মাঝখানে জাইলেম থাকবে, চারপাশে কি থাকবে ফ্লোয়েম থাকবে, মাঝখানে কোনো কি থাকবে না, ক্যাম্বিয়াম থাকবে না। সো এটা কি অলওয়েজ কি বদ্ধ, কারণ ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ, ঠিক আছে। সো এখানে একটা জিনিস লাইন মুখস্থ রাখা দরকার, সেটা হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি দেখবা ফ্লোয়েম বান্ডালের সংখ্যা দ্বিবীজপত্রী 2 থেকে 4, একবীজপত্রী উদ্ভিদ 6-এর অধিক, এটা একটু মনে রাখলে হবে। এরপর ভাইয়া এখানে হচ্ছে কি তোমার একটা জিনিস পর লাগবে, এটা হচ্ছে কি শনাক্তকারী বৈশিষ্ট্য। এটা ভাই এটা আমরা পড়ে ফেলছি, এখন আমরা লাস্টের দিকে এগুলা পড়ার দরকার নাই, আমরা লাস্টের দিকে একদম লাস্টে একটা ছক আছে সেটা পড়ে ফেললে হবে, এটা পড়ে ফেললে হবে। দেখো আমি বলছি মূলে কিউটিকল থাকে না, কারণ কি কিউটিকল পানি পাস দিয়ে দেন, আমরা জানি মূল দ্বারা পানি শোষিত হবে, তাহলে মূলে যদি কিউটিকল থাকে তাহলে পানি শোষিত হতে পারবে না, তাহলে এটা শেষ। আচ্ছা, রুমের প্রকৃতি আমরা জানি মূল রুম সবসময় কি এককুশি হয় এবং কিউটিকল থাকে না, সর্বদা এককুশি হয়, এই বহুকুশি হয়, তাহলে শেষ। এবার হচ্ছে পত্ররন্ধ্র, মূলে তো পত্ররন্ধ্র থাকার কথা না, কারণ কি পত্ররন্ধ্রে গ্যাস ট্রান্সফার হবে, মূলে কোনো গ্যাস ট্রান্সফার হওয়ার তেমন একটা দরকার হয় না, তাই মূলে পত্ররন্ধ্র থাকে না, নামে আছে পত্র ভাই পাতা টাইপের কিছু একটা, তো মূলে তো পাতা থাকবে না, তো কাণ্ডে কি থাকবে পত্ররন্ধ্র থাকবে। কর্টেক্স, মূলে বলছি কি মূলে পানি সঞ্চয় করে, তো পানি যেহেতু সঞ্চয়ের কাজ, তাহলে কর্টেক্স সঞ্চয় করে, তাহলে কী হবে কর্টেক্স বড় হবে, মূলের কর্টেক্স। এবার হচ্ছে কি অধতক, মূলে বলছি কি অধতক যেটা আছে সেটা হচ্ছে কি একটা পানিকে ট্রান্সফার হতে দেয় না, অধতকটা একটু পানির জন্য একটা বেরিয়ার আকারে কাজ করে, মূল যেহেতু পানি শোষণ করবে, অধতক যেহেতু বেরিয়ারের মতো কাজ করে, তা আমার কী করা লাগবে যে তোমার অধতকটা মূলে থাকে না, কাণ্ডে থাকে, ঠিক আছে। অন্ততক হচ্ছে কি নিচের দিকে অন্ততক, দেখবা হচ্ছে কি যে মূলের অন্ততকটা হচ্ছে কি একদম একটার সাথে একটা জাস্ট বৃত্তাকারে সাজানো থাকে, ঠিক আছে। এবং মূলে কী থাকে বলছি, ওই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, যার কারণে কি পার্শ্ব প্রাচীর স্থূল হয়, কিন্তু কাণ্ডে তো ক্যাসপেরিয়ান স্পিন থাকে না, তাই পার্শ্ব প্রাচীর স্থূল নয়, ঠিক আছে। এবং অন্ততক থাকলে অন্ততকটা এরকম ঢেউ গেলানো, ঠিক আছে, অন্ততকটা এখানে গোল হইলো না, এখানে ঢেউ গেলানো হয়। ভাস্কুলার বান্ডল সবসময় মূলের ভাস্কুলার বান্ডল ওরিও বলছি এবার কি পুষ্পক উদ্ভিদ, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ সবগুলো হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ না, আবৃতবীজ উদ্ভিদ সবগুলো কি হয় পুষ্পক উদ্ভিদ না, আর পুষ্প উদ্ভিদ মানে হচ্ছে কি পুষ্প উদ্ভিদের মূল মানে হচ্ছে কি ভাইয়া ওরিও, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি বাকিগুলোতে হচ্ছে কি সংযুক্ত সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় থাকবে কাণ্ডে, শেষ। আচ্ছা, মেটাজাইলেমের অবস্থান বলছি, মেটাজাইলেম মূলের কম দিয়ে মনে রাখতে বলছি, ক দিক এক্সার্ক, ঠিক আছে, ক দিয়ে একটা হচ্ছে কেন্দ্রে, ম দিয়ে মেটাজাইলেম, ফর্মুল, তাহলে মূলে মেটাজাইলেম থাকে কোথায় কেন্দ্রের দিকে, ঠিক আছে। আচ্ছা, কাণ্ডে তো উল্টা, কাণ্ড দন্তে নয়ডো আছে, তাহলে উল্টা এন্ডার্ক। পরিচক্র কী হয়, পরিচক্র সবসময় থাকে একস্তরে বিশিষ্ট, কিন্তু কাণ্ডের পরিচক্র থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, একবীজপত্রী উদ্ভিদ বলছি না, অন্ততক এবং তার ভেতরের জিনিসপাতি সবগুলো নষ্ট হয়ে যায়, শেষ, ঠিক আছে। তাহলে হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের বলতেছি মূল এবং কাণ্ডের মধ্যে আমরা ডিফারেন্সটা জেনে ফেলছি। মূল মানে হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল সেম, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমাকে বলতে হবে কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্যটা পড়তে হবে, সেটা আমরা পড়বো, ঠিক আছে। আর দেখো একবীজপত্রী উদ্ভিদের কোনো কাণ্ড রুম থাকে না, মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের কোনো কাণ্ড রুম থাকে না, ঠিক আছে, বা কোনো এক্সট্রা রুম তৈরি হয় না, গাছ টাছগুলোতে দেখবে না, কোনো রুম দেখবা না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু হচ্ছে কি একবীজপত্রীতে থাকে, একবীজপত্রী উদ্ভিদ থাকে না, দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে। এরপর হচ্ছে অধতক দেখবা হচ্ছে কি কুলেনকাইমা টিস্যু নির্মিত, দ্বিবীজপত্রী উদ্ভিদের অধতকটা কুলেনকাইমা টিস্যু নির্মিত, বাট একবীজপত্রী উদ্ভিদটা কি হয় একটু স্ক্লেরেনকাইমা টিস্যু নির্মিত। তাই দেখবা হচ্ছে গাছ টাছগুলোকে তুমি যদি একটু হার্ড টাইপের হয়, গাছ টাছগুলো একটু বেশি হার্ড টাইপের হয়, ঠিক আছে। আচ্ছা, কর্টেক্স স্টিলিয়াম স্টিলীয় অঞ্চলে ভাগ করা যায়, কিন্তু বলছি কি ভাইয়া কেন্দ্রীয় অঞ্চলগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে কি হয় না, যার কারণে তোমার ভেতরের অঞ্চলগুলো থাকে না, বা কর্টেক্স তুমি ভাগ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, পরিচক্র হচ্ছে কি যে বলছি পরিচক্র নেই কেন, কারণ পরিচক্রটা অন্তত্বকের ভেতরে অবস্থিত, আর অন্তত্বকই তো নষ্ট হয়ে যায়, অন্তত্বক ভেতরে জিনিসপাতিগুলো নষ্ট হয়ে যায় একবীজপত্রী উদ্ভিদে, শেষ। এবার হচ্ছে বহিঃস্থলী কর্টেক্স, বহিঃস্থলী সাধারণত অন্তত্বক এবার হ্যানতেন এগুলো তেমন এটা পড়ার দরকার নেই। ভাস্কুলার বান্ডল হচ্ছে কি বলয় আকারে সজ্জিত থাকবে, মূলের একদম কেন্দ্রে পরিচক্রের ভেতরে সজ্জিত থাকে, আর যেহেতু পরিচক্রই নাই ভাস্কুলার বান্ডলগুলো শিফট হয়ে যায়, কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে সরে যায়, ঠিক আছে। আচ্ছা, আবরণ হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল স্ক্লেরেনকাইমা কোনো আবরণ থাকে না, বাট এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রকারভেদ এটা একটু দেখে নিও, আমরা ওই যে একটু আগে দেখে নিয়েছিলাম কাণ্ডের প্রকারভেদের মধ্যে। আচ্ছা, জাইলেম, এবার মনে রাখবা জাইলেম লম্বালম্বিভাবে সজ্জিত থাকে এবং ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে না, ফ্লোয়েম প্যারেনকাইমাটা থাকে। এখন একবীজপত্রী উদ্ভিদের মনে রাখবা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ওয়াই বা ভি আকৃতির, একবীজপত্রী উদ্ভিদ জাইলেমটা কোন আকৃতি হয়ে থাকে, ওয়াই বা ভি আকৃতির হয়ে থাকে, এবং ফ্লোয়েমে কি থাকে না প্যারেনকাইমা টিস্যু থাকে না, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে। আচ্ছা, মজ্জা। মজ্জা হচ্ছে কি, মজ্জা একবীজপত্রী উদ্ভিদের কি থাকে, মজ্জা রশি থাকে না কেন? থাকে না কেন ভাইয়া? থাকে না কেন? রিজন হচ্ছে কি, মজ্জা রশি অন্ততকের ভেতরে অবস্থিত, আর অন্ততকটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মজ্জা রশি। আর এটা হচ্ছে কি, কাণ্ডের মধ্যে বললাম একবীজপত্রী উদ্ভিদ এবং একবীজপত্রী মূলের মধ্যে পার্থক্য, এটা মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্যটাই বেসিক্যালি তুলে দিলে হবে। সো এতটুকুই আজকের পড়া। তোমরা পড়বে, তোমাদের কাজ হচ্ছে কি মূল বইটা রিডিং দিবা, প্লাস হচ্ছে এগুলো একটু পড়বা, যে যেগুলো সংক্ষিপ্ত জিনিস আছে এখানে এমসিকিউগুলো দেখে নিবা। ঠিক আছে, এটাই আর কি। পড়াশোনা করো, শুভকামনা।